আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক অনলাইন প্রোগ্রামে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা জয়েন করেছো একটু আমাদেরকে কনফার্ম করে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা? স্ক্রিন এবং সাউন্ড সবাই সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? চ্যাট বক্সে একটু লিখে জানাও। আমরা তোমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। ১ মিনিটের মধ্যেই। চ্যাট বক্সে দেখতে পাচ্ছি অনেকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম সালাম। ওকে, সবার ক্লিয়ার আছে দেখতে পাচ্ছি, সবাই লিখতেছো, সবকিছু অল ক্লিয়ার আছে। থ্যাংক ইউ ভাইরা রেসপন্স করার জন্য। আর কয়েকজনের কয়েকটা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বলি, দেন আমরা ক্লাসটা শুরু করে দিব। নাফি কোশ্চেন করেছো ভাইয়া ৬টায় ক্লাসটা নিয়ে গেলে ভালো হয় কিনা, কারণ নামাজের পরে আধা ঘন্টার সময় ফাঁকা থাকে। জাওয়াত বলেছো ভাই আমাদের ক্লাস টাইম এগিয়ে আনার চিন্তা ভাবনা এখনো শেষ হয়েছে কিনা, নাকি এখনো চিন্তা ভাবনা চলতেছে? হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা অলরেডি শেষ হয়ে গেছে। তো চিন্তা ভাবনার ফলাফল তোমাদের ক্লাস টাইম 6:30টাই থাকবে। মানে আমাদের যে লাস্ট রেজাল্ট সেটা 6:30টাই ক্লাসটা থাকবে। হ্যাঁ, মুন্না লিখেছো 6:30টাই গুড। ওকে। হ্যাঁ, অনেকেই লিখতেছে 6:30টাই বেস্ট। কারণ কি, অনেক সময় দেখা যায় আমাদের যে আগের ব্যাচের ক্লাসটা শুরু হয় সেটার সাথে অনেক সময় বেশি টাইম নিয়ে ফেলা হয়। কিছু কিছু ক্লাসে 2.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা অথবা 3.5 ঘন্টা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় দুইটা ক্লাসের মধ্যে একটু হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাঝখানে যদি একটু ফাঁকা থাকে, আর তোমাদেরও 6:30টায় হলে তেমন প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপর ক্লাসটা শুরু করবে। আচ্ছা, রুটিনটা আরেকবার দিলে ভালো হয়। ঠিক আছে, আমি ক্লাসের মাঝখানে তোমাদেরকে রুটিনটা দিয়ে দিব। হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি লিখতেছে 6:30 টাইমটা ঠিক আছে। হ্যাঁ, 6:30টায় থাকবে। ওকে। ঠিক আছে, এখন আর কোনো কোশ্চেন করা দরকার নেই, আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, মুন্না বলতেছে মান্থলি এক্সাম সে মিস হয়ে গেছে, সেক্ষেত্রে একটু ব্রাঞ্চে কন্টাক্ট করে দেখো, কোশ্চেনটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ব্রেক টাইমে করো অথবা ক্লাসের পরে, আমরা এখন ক্লাস শুরু করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি তোমরা অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, তাই না? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেক দিন পর। আর এই প্রত্যাশা বলছে অসুস্থ, ঠান্ডা লেগেছে, সেফ থাকো। এই টাইমটা কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, নিজেকে সেফ রাখতে হবে, ঠিক আছে? ওকে। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর, অনেক দিন পর। আপু কই? আপু একটু আসবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে আবার আপুকে পেয়ে যাবো, বুঝছো? টেনশনের কোনো কারণ নাই, আপু বেঁচে আছে। ওকে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, এই তো অনেক কথাবার্তা হইতেছে। ঠিক আছে। সো অনেক কথাবার্তা হয়েছে, তাই না? ইনশাল্লাহ। ঢাকায় কি গন্ডগোল এখনো আছে? আপাতত অনলাইন ক্লাস তো, আমাদের এত আসলে টেনশন নাই, এটা হলো বড় কথা। তো চলো তাহলে, অনেক কথাবার্তা হচ্ছে, তাহলে আমরা আজকে ক্লাসের দিকে আস্তে আস্তে আগানো শুরু করি, তাই না? গল্প গুজব আবার আমরা করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে। সো চলো,
কই ছিলাম আমরা? আমরা ছিলাম উদ্ভিদ সারিতত্ত্ব নিয়ে পড়বো। তোমাদের গুটি গুটি পায়ে তোমরা অনেক দিন আগে যাচ্ছ এবং অনেক দিন বড় হচ্ছ, এবং আস্তে আস্তে কিন্তু সেকেন্ড ইয়ারের একটা বলতে পারি স্টেপ 1-এর আমাদের যে ছিল, এর মধ্যে 3টা চ্যাপ্টার। চ্যাপ্টার 8 পড়লা তোমরা বোটানি, দেন জুলজি তোমরা পড়লা কঙ্কাল চ্যাপ্টারটা, এবং শারীরতত্ত্ব চলে আসতেছি। এই চ্যাপ্টারটা একটু ছোট্ট ব্রিফ দিয়ে নেই। অ্যাডমিশন এইচএসসি দুইটার জন্যই বলতে পারো 5 স্টার ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারটা একটু মজার চ্যাপ্টার। মজার বলতে কি, যেমন আমি যদি তোমার বলি ভাই জুলজি রক্ত চ্যাপ্টার চেয়ে উত্তম চ্যাপ্টার কি আছে? মানে একদম ভাই এই চ্যাপ্টারটা একদম মাই লাভ রক্ত চ্যাপ্টার, তাই না? তারপরে ধরো বৃক্ক, শ্বসন, খুব মজা লাগে ওগুলা। বাট তুমি এদিকে যদি বোটানি কথা চিন্তা করো, ভাই নগ্ন বীজি, আবৃত বীজি, এটা কোনো চ্যাপ্টার হইলো? টিস্যু, এটা কোনো চ্যাপ্টার হলো? তাই না? সেই জায়গা থেকে এই চ্যাপ্টারটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ঠিক আছে? এবং কারণ কি, এই চ্যাপ্টার মেকানিজম আছে, মানে কিভাবে কাজ করে, এইটা হইলে ওইটা হয়, লজিক আছে, ঠিক আছে? তো এই জন্য গুরুত্ব দিয়ে পড়বো, কারণ মজা লাগবে। আসলে সত্য কথা, এটা আসলে এই চ্যাপ্টারটা পড়ে মজা লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দেখবা কিছু কিছু জটিল টপিক আছে, হোপফুলি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যতটা ইজিলি প্যালেটেবল ওয়েতে ডেলিভার করা যায়। আর এই চ্যাপ্টারে দেখবা 4টা টপিক আছে, একটু ছোট্ট ব্রিফ দিয়ে নি। খনিজ লবণ পরিশোষণ আছে, তারপরে আছে আমাদের প্রস্বেদন, তারপরে আছে আমাদের সালোক সংশ্লেষণ এন্ড শ্বসন। এই 4টা জিনিসই খুব ইম্পর্টেন্ট। বারবার যেটা বলছি ভাই, এই যে যা পড়বা আজকেও, অ্যাডমিশন এইচএসসি দুইটার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে থাকে যাতে, ঠিক আছে? তাহলে আমরা আর দেরি না করে চলো আজকে শুরু করি। তাহলে আবার আমরা কথাবার্তা বলবো, কোনো টেনশন নেওয়ার কারণ নাই, আমরা কথাবার্তা বলবো, পড়তে থাকি ততক্ষণ। চলো তাহলে ফার্স্ট অফ অল একটা ছোট্ট ওকে, ফার্স্ট অফ অল চলো তো এটার অ্যান্সার দিয়ে ফেলো। দেখো, অবশ্যই তোমরা পড়েছো এটা। বলো তো সার্কোলেমা কি? একটু মানে টর্নেডো তৈরি করো তো ইনবক্সে। ওকে, আবরণ পাই না ভাইয়া? আরে কোনো টেনশন নাই, আরে এক জীবনে কি সব পারতে হবে? তবে দেখবা আজকে পারতেছো না, কালকেই পেরে যাবে ইনশাল্লাহ, কারণ তোমার বন্ধুরা কিন্তু অ্যান্সার দিচ্ছে। এটা কি আবরণ একটা, যেমন মনে আছে ঐচ্ছিক পেশির আবরণ বলা হচ্ছে কি সার্কোলেমা, বা দেখবা নর্মাল পেশির আবরণ বলা হয় কি সার্কোলেমা। সহজ কথা, পেশিতন্তুর আবরণ কি সার্কোলেমা। অ্যান্টাগনিস্টিক পেশি কি মানে কি, ধরো এই যে হাত যখন নাড়াচ্ছি, বাইসেপস কি করে সংকোচন, তখন ট্রাইসেপসটা প্রসারিত হতে বাধ্য হয়। এই যে দেখো, একটাতে একরকম কাজ করতেছো তুমি, এক জায়গায় সংকোচন করতেছো, আরেক জায়গায় যে প্রসারিত হচ্ছে না, এই উল্টা কাজ করে বলে এদেরকে বলা হয় কি অ্যান্টাগনিস্টিক পেশি, ঠিক আছে? এরকম আরো অনেক পেশি আছে, এক্সাম্পল কিন্তু পেয়ে যাচ্ছ। ক চিত্রের মাধ্যমে ওকে জটিলতা, ক চিত্রে কি জটিলতা দেখো, সুন্দর করে ভেঙে গেছে, অর্থাৎ অস্থিভঙ্গ। 3 রকম টাইপ আমরা পড়ে ফেলছি। ক সংশ্লিষ্ট পেশি আর ক্ষয়ের মধ্যে, ক সংশ্লিষ্ট পেশি কোনটা ভাইয়া? দেখি নাম বলো। ক সংশ্লিষ্ট পেশি কোনটা বলো? ক সংশ্লিষ্ট পেশি কোনটা? এই তো, সাবাস। হ্যাঁ, কি ঐচ্ছিক, সুন্দর। তাই না? ঐচ্ছিক পেশির কথা বলা হচ্ছে, বা কঙ্কাল পেশির কথা বলা হচ্ছে। ফাইন, তারপরে দেখো আর কি আছে ক্ষয়ের মধ্যে। খ মানে কি, এটা হলো ঐচ্ছিক পেশি, আর ক্ষয়ের পেশি কোনটা ভাইয়া? এটা হলো অনৈচ্ছিক পেশি। এই দুইটার মধ্যে বলেছে পার্থক্যের কথা বা তুলনা আর কি, ঠিক আছে? তো আমরা পারবো। তাহলে টেনশন না করে চলো তাহলে আরেকটু আগে যে আমরা আজকে লেকচার B25 চলো আবার একটু আমরা গল্প গুজব করবো, আবার ইনবক্সে আসবো আবার। তার আগে একটু দেখি, চলো। ফার্স্ট অফ অল উদ্ভিদ সারিতত্ত্ব একদম সুন্দর করে দেখতেছো। এই যে গাছটা হচ্ছে খুবই মানে লাইফ, মানে দেখেই খুব ভালো লাগে না, যে লাইফের অরিজিন হচ্ছে। ভাইয়া দেখো, এই গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, তখন কি অনেক পরিবর্তন ঘটবে না? কেমন পরিবর্তন হতে পারে? যেমন এই গাছটার খাদ্য লাগবে, গ্রোথ হবে, গ্রোথ একটা পরিবর্তন। এই গাছটা খাদ্য তৈরি করবে, সালোক সংশ্লেষণ, এটা একটা পরিবর্তন হতে পারে। এটাতে শক্তি তৈরি হইতে হবে, শ্বসন একটা পরিবর্তন হতে পারে। এটার মধ্যে বিভিন্ন ফাইটো হরমোন, তোমরা 9-এর নাম শুনেছো, এরকম কার্যক্রম হয়, এটা একটা পরিবর্তন। মানে এই গাছটা যখন বড় হবে, অনেকগুলা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? কি হবে? অনেকগুলা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। সেই পরিবর্তনকে আমরা কি বলতেছি? শারীরতত্ত্ব। তাহলে হোয়াট ইজ শারীরতত্ত্ব? একদম সহজ বাংলা ভাষায় শারীরতত্ত্ব মানে হলো পরিবর্তন। কি ভাই? এটা হলো পরিবর্তন। কেমন পরিবর্তন? ওই যে যেটা বললাম, হতে পারে গ্রোথ, মানে বৃদ্ধি হতে পারে, হতে পারে ফটোসিনথেসিস, ঠিক আছে, এটসেট্রা। তুমি যদি বলি ভাই হিউম্যান বা ভাই আমাদের মানুষের দেহে কিরকম পরিবর্তন, একটু জাস্ট চিন্তা করো। তোমরা কি ইনসুলিনের নাম শুনেছো? আশা করি শুনেছো। ইনসুলিন কি করে মনে আছে? যে রক্তের গ্লুকোজের পরিমাণ কি করতেছে?
কমাচ্ছে, রক্তের গ্লুকোজের পরিমাণ কমায়। এই যে কমানো, এটাও কিন্তু এক ধরনের পরিবর্তন, বুঝতে পেরেছি? তাহলে এরকম যত পরিবর্তন সবকিছুকে আমরা একটা আইন মানে ক্লাসে ফালাই, সেটার নাম হলো শারীরতাত্ত্বিক পরিবর্তন বা শারীরতত্ত্ব, ঠিক আছে? তাহলে দেখো তো বলেছে যে এখানে এই শারীরতত্ত্ব, উদ্ভিদের শারীরতত্ত্ব বা উদ্ভিদের পরিবর্তন নিয়ে কাজ করা হয়, তাকে কি বলা হচ্ছে? উদ্ভিদ শারীরতত্ত্ব। এখানে দেখো ভাই, শুধু কিন্তু পরিবর্তন থাকে না, পাশাপাশি কিছু ফাংশন বা কিছু কাজও চলে আসে, বাট পরিবর্তন জানাটা আমাদের জন্য ইনাফ। তাহলে দেখো ওকে বাড়াই, কি বলেছো? আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারি নাই, রাফি। ওকে, ঠিক আছে, তাহলে চলো আগে যাই। এরপরে দেখো একটা কথা বলেছে স্টিফেন হলস। স্টিফেন হলস সেই লোকটা কি করেছে জানো? এই নামটা অবশ্যই লাগবে। এটা হলো অ্যাডমিশন, এইচএসসি দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? সে কি করেছে জানো? সে বলছে, ধরো তোমার আমার মতো একজন মানে কি বলবো আমজনতা, সে আমজনতার কাছে মনে হয়েছে, সে অবজার্ভ করে আসলে দেখলো যে এয়ার বা বায়ু থেকে উদ্ভিদ কোনো না কোনো ভাবে খাদ্য পায়। সে মতবাদ দিয়েছে কি, বায়ু থেকে উদ্ভিদ কোনো না কোনো ভাবে খাদ্য পায়, যেখানে সাহায্য করতে আসে হলো সূর্যালোক। মানে সে আসলে সালোক সংশ্লেষণকে বুঝাইতে চাইছে, কিন্তু ধরো ক্লাস 2 এর বাচ্চার মতো। ক্লাস 2 এর বাচ্চা যেমন বলবে যে উদ্ভিদ কি করে, বায়ু থেকে খাবার নেয়, যেখানে সূর্য কাজ করে, ও সেইভাবে বোঝানোর চেষ্টা করেছে একদম ইনিশিয়াল ওয়েতে। বাট যেহেতু প্রাথমিকভাবে ও এটাতে ফোকাস করেছে, তার জন্য ওকেই বলা হয় কি, শারীরতত্ত্বের জনক, ঠিক আছে? এইটা যাতে ভুল না হয়, এইটা অবশ্যই লাগবে। তাহলে স্টিফেন হলসকে ভাইয়া শারীরতত্ত্বের জনক, এটা যদি ভুল না হয়। তাহলে চলো এখন আমরা শারীরতত্ত্ব নিয়ে, আমরা যেটা বললাম যে এই চ্যাপ্টারে দেখবা 4টা শারীরতত্ত্ব নিয়ে কথা বলা হয়েছে। আমরা প্রথমে বলবো খনিজ লবণ নিয়ে, চলো দেখি, শুরু করি। ওকে, এটা হলো অত্যাবশ্যকীয়, হবে অত্যাবশ্যকীয়, ঠিক আছে? চলো অত্যাবশ্যকীয় ব্যাপারটা কি একটু আসি। আমরা যদি আমাদের বডির কথা বলি, যেমন আমরা কি খাবার লবণ খাই, যেমন আমরা ভাই সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি, তাই না? আমরা ধরো বিভিন্ন সময় যে টেবিল সল্ট খাচ্ছি, এটাই তো খাদ্য লবণ। তারপরে কেউ যে দেখবা মোল্লা সল্টের নিচে লেখা থাকে আয়োডিন যুক্ত লবণ, দেখেছো? আয়োডিন যুক্ত লবণ। আমরা এই যে অনেক মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সবকিছুর সাথে কিন্তু কিছু পরিমাণ মিনারেল থাকতেছে বা খনিজ উপাদান থাকতেছে। তারপরে কি সবজি খাচ্ছি, খনিজ উপাদান থাকতেছে, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ধরো ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড আদার্স। মানে আমাদেরও কিন্তু কি লাগে, এরকম খনিজ উপাদান দরকার। এবং এই খনিজ উপাদান কিন্তু আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি। যেমন এই যে যেটা বললাম খাবার লবণ, যে মোল্লা সল্ট, এগুলো থেকে পেয়ে যাচ্ছি। এখন উদ্ভিদের কি হবে ভাই, উদ্ভিদের কি এই উপাদান লাগে না? না, উদ্ভিদেরও কিন্তু এই উপাদান লাগে। উদ্ভিদের যেগুলো একদম পুরো জীবন যুদ্ধে লাগবেই, তাদেরকে আমরা বলতেছি হলো অত্যাবশ্যকীয় উপাদান। কি নাম ভাইয়া? অত্যাবশ্যকীয় উপাদান। এখানে একটু জেনে রাখো, অনেক সময় কোশ্চেনটা করতে পারে ভাইয়া অত্যাবশ্যকীয় উপাদান বলতে কি বোঝায়, খতে আসতে পারে। তো তখন একটু বলে আইসো যে ভাইয়া অত্যাবশ্যকীয় উপাদান বলতে দুইটা কেস বলা হচ্ছে। একটা কেস হলো যেটা কিনা স্বাভাবিক জীবন চক্রের জন্য লাগবে, স্বাভাবিক জীবন চক্র। ভাইয়া স্বাভাবিক জীবন চক্র মানে কি? মানে ধরো একদম যদি সিম্পলি চিন্তা করো, ব্যাপারটা অনেকটা এরকম। ধরো উদ্ভিদ যদি কোন একটা উপাদান না নেয়, যেমন তোমরা 9-10 হয়তো বা পড়েছো, চ্যাপ্টার 6-এ ছিল অনেকগুলো, যেমন সালফারের অভাবে ডাইব্যাক রোগ হয়, তারপরে নাইট্রোজেনের অভাবে কি হয়, পাতা হলুদ বর্ণ হয়, এন্ড আদার্স অনেক কিছু পড়েছো। মানে এই স্বাভাবিক জীবনচক্র মানে কি, যদি এমন হয় যে যার অভাবে হতে পারে বৃদ্ধি ব্যাহত হবে, বৃদ্ধি ব্যাহত হবে, বা ও জনন করতে পারবে না, মানে আদার্স, বা ও অন্য কাজ করতে পারবে না, মানে কি বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে, ও নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবে না, সেটাকে আমরা বলতেছি যে স্বাভাবিক জীবন চক্রের জন্য একদম ইসেনশিয়াল বা মাস্ট রাখবে, বুঝতে পারছি? এখন এটা ছাড়া আর কি আছে? এইটা ছাড়া কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া, শুধু কি ভাইয়া স্বাভাবিক জীবন চক্র মানে যেটার অভাবে কিছু হবে না এরকম কিছু না, আরেকটা কেস আছে ভাই। আরেকটা কেস কি, যেটা কিনা উদ্ভিদের গঠন আর বিপাকীয় কার্যের জন্য দরকার। গঠন আর বিপাকীয় কাজ। গঠনের মধ্যে তোমরা হয়তো একটা নাম অবশ্যই পড়েছো, কি পড়েছো, যেমন আমরা মনে আছে ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন, তোমরা 9-10-ও পড়েছো। এই দুইটা ক্লোরোফিলের জন্য খুব ইম্পর্টেন্ট, ক্লোরোফিল গঠনের জন্য ইম্পর্টেন্ট। আর ভাইয়া বিপাকীয় কাজ মানে কি, যেমন তোমার সালোক সংশ্লেষণ, শ্বসন ইত্যাদি কাজে অনেক, হ্যাঁ, সালোক সংশ্লেষণ,
তারপর শ্বসন, বিভিন্ন কাজে কিন্তু বা বিভিন্ন বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় আয়ন লাগে, এদের কথা বলা হচ্ছে। ওকে, তোমার কিন্তু কোনো এক্সাম্পল লিখতে হবে না, তোমার জাস্ট দুইটা কথা যদি জিজ্ঞেস করে অত্যাবশ্যকীয় উপাদান কি, প্রথম কথা বলবে কি যে সকল উপাদান মানে অত্যাবশ্যকীয় উপাদান বলতে তাদেরই বলা হয় যাদের অভাবে স্বাভাবিক জীবনচক্র সংঘটিত হতে পারবে না, অথবা আরেকটা কেস বলা হচ্ছে কি যারা কিনা উদ্ভিদের গঠন এবং বিপাকীয় কাজের জন্য খুবই ইসেনশিয়াল বা লাগবেই। বুঝতে পারছি? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার আমরা। এখন দেখি এরপরে কি আছে। এই অত্যাবশ্যকীয় উপাদান দেখা যায় উদ্ভিদে মোট কয়টা, এইটাতে একটু ঝামেলায় আসো। এই অত্যাবশ্যকীয় উপাদান উদ্ভিদে হলো 17টা। এই যে চলো গ্যাঞ্জাম শুরু হইলো, চলো দেখি 17টার গ্যাঞ্জাম। তাহলে এখান থেকে শিখলাম কি মোট কয়টা ভাইয়া, 17টা। মনে আছে তোমরা 9-10 কি পড়েছো? 9-10 কিন্তু 16টা পড়েছিলা, যেখানে ম্যাক্রো মানে যেগুলো বেশি পরিমাণ লাগবে, মাইক্রো মানে যেগুলো কম পরিমাণ লাগবে। 9টা আর 8টা মনে আছে? 9-10 কি ছিল? 10টা আর 6টা। দেখি কার কার মনে আছে বলো তো। 9-10 কিন্তু ছিল 10টা আর 6টা, 16টা। আর এখন কিন্তু 9টা আর 8টা, 17টা। দেখো এটা ভুল করো না পরীক্ষায়, ঠিক আছে? ওকে, মনে না থাকলে কোনো প্যারা নাই, দরকার হলে মানে ভুলটা আবার লিখা রেখো না, তোমাদের শিখতে হবে এটাই। আমি জাস্ট এইটুক মাথায় রাখো যে 9-10 যেটা শিখেছো এখন কিন্তু এটা কি করতে হবে, মাথার দিয়ে বের করে দিতে হবে, দরজা দিয়ে সুন্দর মতো বলো যে খোকা তোমার এখন আর দরকার নেই আমার মাথায়, ঠিক আছে? তো মাথা থেকে বের করে দাও। এরকম হলো কেন, এটা হলো ওই যে বই টু বই ভ্যারি করা, এটা ছাড়া কিছুই নেই, ঠিক আছে? যে সাইন্টিফিক পেপার যে পেপার থেকে নেওয়া হয়েছে তার রেসপেক্টে চেঞ্জ হয়। যাই হোক, আমাদের বই যেহেতু এটা আছে আমাদের এটাই পড়তে হবে, কোনো কিছু করার নাই। চলো, এখানে একটা ছোট্ট জিনিস আমরা ভুল করি, পরীক্ষায় আসবে এরকম বলবে যে ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলতে কি বুঝো, বা মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে কি বুঝো। আমাদের মাথায় ঘুরে ভাইয়া মাইক্রো নিউট্রিয়েন্ট মানে আমাদের মাথায় ঘুরে যে উপাদানটা উদ্ভিদে কম পরিমাণ গুরুত্বপূর্ণ। দেখো ম্যাক্রো মানে কিন্তু কম, মানে মাইক্রো মানে কিন্তু কম গুরুত্বপূর্ণ না, দুইটার মধ্যে পার্থক্য বুঝো। এই দুইজনই হলো অত্যাবশ্যকীয়, এই দুইজনই কিন্তু ভাইয়া কি অত্যাবশ্যকীয়, বাট এদের মধ্যে পার্থক্য এক জায়গায় কি, ম্যাক্রো মানে যেটা বেশি পরিমাণে লাগবে, অর্থাৎ যদি বলি সাপোজ এটা লাগে 10 গ্রাম প্রতিদিন, বেশি পরিমাণে, আর এই মাইক্রোটা লাগবে ভাইয়া কি কম পরিমাণে। তাহলে দুইটার পার্থক্য কিন্তু আমরা বুঝবো। যে পরীক্ষায় আমাদের যে ভুলটা হয় যে ম্যাক্রো বলতে আমরা লিখে আসি যে যেটা কিনা উদ্ভিদের জন্য কম গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভুল। ম্যাক্রো বা মাইক্রো দুইজনই কিন্তু অত্যাবশ্যকীয় এবং অনেক গুরুত্বপূর্ণ, পার্থক্য এক জায়গায়, ম্যাক্রো অনেক বেশি লাগে মাইক্রো কম লাগে। ঠিক যেমন চিন্তা করো তুমি যেই পরিমাণ ভাত খাও সেই পরিমাণ কি লবণ খাও? অবভিয়াসলি না। তাহলে এরকম পার্থক্যটা। ওকে, এখন আসি, তোমরা ম্যাক্রোতে একটা মানে পুরা কি বলবো, পুরা সেলিব্রিটি একটা নেমোনিক শিখছো বাচ্চাকাল থেকে। কি শিখছো তোমরা ভাই? চোখ বন্ধ করে শিখছি, MGK ক্যাফে ফর নাইস চপস, মনে আছে? MGK ক্যাফে ফর নাইস চপস, মনে আছে কি এটা? ওকে, একজন লিখেও ফেলতেছে, দেখো। এবং কি করবা এটা একটু, ভাই একটু স্পিড বেশি হয়ে যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই, কোনো টেনশন নাই। না, এখন আমি স্লো করে দিব, যেগুলো একটু কম ইম্পর্টেন্ট ছিল যেমন এগুলো, এটা একটু ফাস্ট গিয়েছি। এখন ইম্পর্টেন্ট টপিক তো একটু আবার স্লো করে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই তো, এবার কি করবো জানো, ছোট্ট একটা চেঞ্জ করো। এই এফিটা হবে না, এটারে বানায় ফেলো MGK কার ফর নাইস চপস, MGK কার ফর নাইস চপস, ঠিক আছে? কারণ ওই যে দেখো আয়রন কিন্তু এখন আর ম্যাক্রোতে নাই, ভুলো না, ঠিক আছে? আয়রন কিন্তু এখন আর ম্যাক্রোতে নাই। তাহলে দেখো তো ভাইয়া এখানে কি কি আছে। প্রথম কথা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, দেন নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ঠিক আছে? এই 9টা মনে থাকবে, তাহলে এই ভুলটা করো না, আমাদের কি মনে থাকা উচিত না? এখন তারিখ করে ফেলো, MGK কার্ড ফর নাইস জবস, বা ওকে আরেকজন লিখে ফেলছে, ওকে শোয়েব একটা লিখে ফেলছে নাইস চপস, ওকে কে যেন 9 চপস বলে ফেলছে, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই, 9টা চপ। এটাও কি ভুলে যেতে হবে? ওই যে জাস্ট ক্যাফের জায়গায় কার বানাও, এটাই যে রেডটা একটু ফোকাস করো তাহলেই হবে। হুম, ঠিক আছে, আমরা তাহলে পারবো ইনশাল্লাহ। এখন আসি একটু আরেকটু সমস্যাতে। মনে আছে 9-10 তোমরা একটা শর্ট টেকনিক খাটাই দাও ভাই, ম্যাক্রো গুলো মুখস্থ করছি, অবজেক্টিভে তো দিবেই নিচের কোনটি ম্যাক্রো বা নিচের কোনটি মাইক্রো। তাহলে ম্যাক্রো পারি, মাইক্রো তো এমনিতেই শিখতে হবে না, তাই না? বাট এইবার কিন্তু একটু ঝামেলা হইতে পারে, কারণ খতে চলে আসতে পারে যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলতে কি বুঝো। তখন তো আমরা প্রথম লাইনে অ্যান্সার দিলামই যে উদ্ভিদের যে সকল অত্যাবশ্যকীয় উপাদান তুলনামূলক কম পরিমাণে প্রয়োজন তাদের আমরা কি বলি, মাইক্রো উপাদান।
বাট এটার যখন এক্সাম্পল দিতে যাবা তখন তো আবার আকাশ থেকে বলে ঝামেলা হয়ে যাবে, তাই আমাদের নিচের নেমোনিকটাও একটু কষ্ট করে কিন্তু পড়তে হবে। তাহলে এটা কি পড়বো কিভাবে? চলো বলতে পারো যে এরকম যে সরি মাই মিস্টেক, নাফির কাজিন ক্লাবে মন মরা হয়ে বসে আছে। নাফির কাজিন ক্লাবে কি হয়েছে, মন মরা হয়ে বসে আছে। নাফি নামক কেউ থাকলে দয়া করে প্লিজ কষ্ট পেও না, জীবনের তাগিদে এগুলো লেখা, ঠিক আছে? ওকে, নাফি থেকে কি শিখলাম আমরা? নাফি থেকে নিকেল, পি থেকে হলো আয়রন, কাজিন থেকে কপার আর জিঙ্ক, ক্লাব মানে সিএল ক্লোরিন, আর বি থেকে হলো বোরন, মন মরা মানে হলো মন এমএন মানে ম্যাঙ্গানিজ, মরা এমও মানে মলিবডেনাম, ঠিক আছে? তো নিকেল, আয়রন, দেন কপার, জিঙ্ক, ক্লোরিন, বোরন, ম্যাঙ্গানিজ আর মলিবডেনাম, ঠিক আছে? ওকে, এটা জাস্ট দেওয়ার জন্য একটু মাথায় রেখো। তোমাদের হলো নিজের উপরে নেমোনিক নিজে যদি বানাইতে পারো দ্যাটস বেস্ট, দেখবা খুব ভালো মনে থাকতেছে। জাস্ট যেটা নিতে মনে হইতে যে নিতে পারো নিবা, যদি না মনে হয় যে ভাই নতুন করে আমি বানাইতে পারবো দেন দ্যাটস ফাইন, আপ টু ইউ, বাট কথা হলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আরে এক একজন সুন্দর সুন্দর এক একজন নেমোনিক দিয়ে ফেলতেছে। ওকে, মনে রাখা টিপস এর নামের থেকে কঠিন। একটু যে কষ্ট করতে হবে আসলে, কোনো প্যারা নেই। তাহলে চলো আগে আছি এবার আমরা যে, ওকে হ্যাঁ, অনেকে সুন্দর সুন্দর নেমোনিক দিচ্ছ আমি দেখতেছি, নাইস। এই যে তোমার উপরে যে যেটা মনে রাখতে চাও। ওকে, চলো আগে যাই। এখন ভাই দেখো, এতক্ষণ যেগুলা পড়লাম, এই যে এই দুইটা ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদান, এই দুইটা জিনিসই হলো ইন জেনারেল সাধারণভাবে সকল উদ্ভিদের জন্য একই সাথে গুরুত্বপূর্ণ। এই দুইটা কি ভাইয়া, সকল উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। বাট নিচে যাদের দেখতেছো এরা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ না, কিছু কিছুদের জন্য। এদেরকে বলি আমরা উপকারী মৌল। পরীক্ষার জন্য মানে এই প্রথম দুইটা সারি এদেরকে আমরা কি বলি, উপকারী। এটা কিন্তু অত্যাবশ্যকীয় না, এটা হলো কি ভাইয়া, উপকারী। মানে এটা সবার জন্য লাগে না, কিছু কিছু উদ্ভিদের জন্য এগুলা বেটার বা বেনিফিশিয়াল, অনেক হেল্প করে, ঠিক আছে? তাহলে এরকম কি আছে চলো দেখি। যেমন ঘাস হলো সিলিকন, ঘাস সিলিকন। সো দেখো, দন্তস্ব থেকে সিলিকন মনে থাকবে, ঘাস দন্তস্ব সিলিকন, ঠিক আছে? নাইট্রোজেন থেকে কোবাল্ট মাথায় রাখতে পারো, নাক, আপ টু ইউ। আমার কথা হলে চারটা মুখস্থ রাখতে হবে, নাইট্রোজেন থেকে কোবাল্ট, C4 থেকে সোডিয়াম, সি থেকে সোডিয়াম মাথায় রাখতে পারো, সি সোডিয়াম, ঠিক আছে? লাস্টলি কি আছে আমাদের দেখো, আর আছে সামুদ্রিক শৈবাল, এটা মুখস্থ করতে হবে না, ওই যে মোলা সল্টে দেখবে লেখা থাকে যে সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত বা এমন কিছু। সো এটা কি আয়োডিন, মনে থাকবে। সো গ্রাস নিডস স্যান্ড, স্যান্ডে যে শুধু সিলিকন, স্যান্ডে কিন্তু সিলিকন ডাই অক্সাইড অবস্থায় থাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? মনে থাকবে এই চারটা। এন্ড লাস্টে আরেকটা জিনিস দেখো, উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে কোনটার অভাবে, ফসফরাসের অভাবে। এই পাঁচটা এক্সট্রা তথ্য একটু মাথায় রেখো। উপকারী মৌল কিন্তু উপরে চারটা, মাথায় রেখো, ঠিক আছে? সো এই কয়টা একটু কষ্ট করে পড়তে হবে আমাদের। এই সবগুলো হলো অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এইচএসসি এর জন্য একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবে হ্যাঁ, ওভারঅল লাগবে। আর উপরে যা শিখতেছে এই দুইটা, এটা এইচএসসি এন্ড অ্যাডমিশন বোথ। আর নিচে যাদের শিখতেছে এগুলো হলো অ্যাডমিশন প্লাস এইচএসসি, মানে পার্শিয়ালি, মানে এইচএসসি জন্য পুরাপুরি আসলে দরকার নেই, যদি পারো অবশ্যই জেনে রাখাটা বেটার, তাই আমি পার্শিয়াল কথাটা উঠায় দিচ্ছি, ঠিক আছে? ওকে, চলো আগে যাই। তাহলে আমরা পারলাম। এখন আসি আমরা দেখো, সরি মাই মিস্টেক, এই যে এখানে যে উদ্ভিদ কিভাবে এই লবণ পরিশোষণ করে। লবণ পরিশোষণের জন্য দেখো কোন অঙ্গটা কাজ করে, যে কোষ বিভাজনের জন্য অঞ্চলে নবগঠিত কোষ আর মূলরোম গুলা। মানে এই যে দেখো, একটা মূলের একটু ছবিটা যদি খেয়াল করো, যে মূলের একদম উপরের দিকে মূলরোম অঞ্চল বলে একটা অঞ্চল থাকে, তাহলে এই অঞ্চলটাই কাজ করে, সহমত? আরেকটা অঞ্চল কি, এই যে দেখো বর্ধিষ্ণু অঞ্চলে কোষ বিভাজন অঞ্চল, মাত্র এখানে কোষ তৈরি হচ্ছে, নতুন নতুন একদম কোষ তৈরি হচ্ছে, যেগুলো প্লাজমা মেমব্রেন একদম নবগঠিত, এই কোষগুলো কি করে, শোষণ করতে পারে। ওই যে পাতলা প্লাজমা মেমব্রেন থাকে, ইজিলি কি করতে পারে, শোষণ করা সম্ভব। দুইটা জায়গায় মাথায় রেখো, অবজেক্টিভে বেশি আসে কোনটা, মূলরোমটা থেকে বেশি আসতে পারে। দেন দেখো বলেছে খনিজ লবণ সরবরাহের উৎস কি, অবশ্যই ভাই মাটি, এর সাথে কোনো ওষুধ নাই। এই দুইটা একটু মাথায় রেখো। সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় কোনটা, পটাশিয়াম আর নাইট্রেট। পটাশিয়াম আর কি ভাই, নাইট্রেট। তোমরা কি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে পিএন জাংশনের নাম শুনেছো? বলো তো, তোমরা কি পড়েছো, মনে আছে?
C4 উদ্ভিদটা কি? C4 উদ্ভিদ আমরা এই চ্যাপ্টারে পড়বো, টেনশন নিও না, আপাতত একটু মাথায় রাখো তাহলেই হবে। ওকে, যারা শুনেছো আলহামদুলিল্লাহ, যারা শুনে নাও তাদের কোনো প্যারা নাই, জাস্ট টেনশন ফ্রি রাখো, মাথায় রাখো এটা কি পিএন জাংশন, ঠিক আছে, বা পিএন, পি থেকে হলো পটাশিয়াম, এন থেকে হলো নাইট্রেট, এই দুইটা অবশ্যই লাগবে, বা পান দিয়ে মাথায় রাখতে পারো, তোমার উপরে, ঠিক আছে। বাট এই দুইটা থেকে পরীক্ষায় আসবে এবং তুমি শিওর থাকো গুলায় ফেলতে পারো, ঠিক আছে। তো এই জন্য একটু মাথায় রেখো, পান পি থেকে পটাশিয়াম, না থেকে কি নাইট্রেট, মনে থাকবে। তাহলে সবচেয়ে দ্রুত গতি কোনটা? পটাশিয়াম আর নাইট্রেট। রইল বাকি কি মন্থর গতিতে, সেটা কি ক্যালসিয়াম এন্ড সালফেট, ক্যালসিয়াম আর সালফেট, এটা জিপসাম দিয়ে মাথায় রাখতে পারো, CSO4। যাক, ওইটাতে মাথায় রাখার দরকার নেই, একটা পারলে আরেকটা ইজিলি পেরে যাবে, ঠিক আছে। চলো আগে যাই। এখন একটা ছোট্ট জিনিস খেয়াল করো, ধরো তোমার এটা মূল রোম, এটা তোমার মূল রোম, ঠিক আছে। এখন এই যে মূল রোম, সবগুলো আয়ন তো, যদি আমি বলি এটা ধরো তোমার মাটির কণা, এটা তোমার মাটি, তোমার একটা ধরো পটাশিয়াম লাগবে, উদ্ভিদের কি লাগবে, একটা সাপোজ পটাশিয়াম লাগবে। দেখো, পটাশিয়াম তো মাটির কণার সাথে লেগে আছে, তাহলে উদ্ভিদ এই মূলরোমটা পটাশিয়াম শোষণ করতে চাইলে দুইটা স্টেপ না, প্রথমে তো অবশ্যই পটাশিয়ামটা আগে উদ্ভিদের কাছে আসতে হবে, তারপরে না এটা শোষণ হবে। দেখো, বুঝতে পারছি? মানে আমরা যতই বলি যে মূল শোষণ, কিন্তু খেয়াল কর, মানে খনিজ লবণ শোষণ, বাট আগে দেখো এই আয়নটা তো আগে মূলরোমের কাছে আসতে হবে। যদি কাছে না আসে, এটা কি শোষণ করা সম্ভব বলো তো? অবশ্যই কিন্তু সম্ভব না, মনে থাকবে। তাহলে অবশ্যই সম্ভব না। তাহলে এই জন্য আমরা প্রথমে শিখবো যে কিভাবে পটাশিয়ামটা এত কাছে আসতেছে। দেখো, এটার ক্ষেত্রে দুইটা থিওরি, একটা হলো কার্বন ডাই অক্সাইড বা কার্বনিক অ্যাসিড বিনিময় মতবাদ, আর একটা কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। চলো দেখি আগে বিনিময় মতবাদটা। ওকে, তাহলে এখন কি পড়তেছে? CO2 বা কার্বন ডাই অক্সাইড বিনিময় মতবাদ, ঠিক আছে। চলো দেখি, তাহলে শুরুতে আমরা কি করি, আমরা একটা মূলরোম আঁকার চেষ্টা করি। ভাইয়া দেখো, এই যে এখানে একটা মূলরোম, এই মূলরোমে এখানে অবশ্যই বলবো ভাই এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, স্বাভাবিক অনেকগুলো কোষ আছে। আর আমি যদি বলি এটা একটা মাটির কণা, ধরো এই যে এটা আমাদের একটা, এটা একটা বিরাট মাটির কণা, ঠিক আছে, এটা একটা মাটি। এখন দেখো, এই মাটির কণার কাছে আমি বললাম কি আছে ভাইয়া, আমি বললাম এখানে একটা তোমার পটাশিয়াম লেগে আছে, এখানে একটা কি আছে ভাইয়া, পটাশিয়াম আছে। খেয়াল করো তোমরা, অবশ্যই বলবা ভাইয়া এই যে আমরা শিখতেছি, আমরা এই যে দেখতেছি মাটি, মাটিতে অবশ্যই কি মাটির ফাঁকে ফাঁকে অনেক পানি থাকে না? এই যে গাছে পানি দিচ্ছ, বলতো মাটির ফাঁকে ফাঁকে কি অনেক পানি থাকতেছে না? তাই তো, কৈশিক পানি বলে একটা ওয়ার্ড আমরা বলেছি। তাহলে এই যে মাটির ফাঁকে ফাঁকে এই যে দেখো অনেক পানি আছে, পানি পানি পানি, অনেক পানি, তাই না? পুরাটা জুড়েই তো কি থাকে, পানি থাকে না? তোমরা গাছে পানি দাও, তাই না? পুরাটা জুড়েই কি থাকবে, পানি থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এইটুকু মুছে দিচ্ছি। দেখো, তোমার এই যে গাছে বা এই উদ্ভিদটাতে দেখো কি হবে, এই উদ্ভিদটা, এই যে কোষগুলো, এই কোষগুলো অবশ্যই কি এই কোষের শ্বসন হওয়ার কথা না? এবং বলতো শ্বসন হওয়ার ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? কারণ সবারই তো শক্তি লাগবে, আর শক্তির জন্য সবাই কি ইউজ করবে, মানে কি তৈরি করবে, একটা গ্যাস তৈরি করে না? দেখি নাম বলতে পারবা বলতো, শ্বসনের জন্য কোন গ্যাস তৈরি করবে? এই তারে আগুন এক একজন, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে এই যে দেখো, এখান থেকে তৈরি হবে কি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, ঠিক আছে, এখান থেকে কি হলো, কার্বন ডাই অক্সাইড। এখন দেখো, তুমি অলরেডি কিন্তু জানো এই যে এখানে কি আছে, মাটিতে কৈশিক পানি থাকে, পুরাটা পানি, এই যে তুমি গাছে পানি দিচ্ছ, এই যে পানিটা, এই পানিটা কি করবে, এই যে তুমি কোষগুলো যে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, এই কার্বন ডাই অক্সাইডের সাথে কি হবে, বাইন্ড করবে বা একত্র হয়ে যাবে। যখন এই দুইটা একত্র হইলো, ওরা কি তৈরি করবে, তোমরা কেমিস্ট্রিতে শিখেছো H2CO3, দুইজন একত্রে কি তৈরি করবে, H2CO3। এখন ভাই আমি যদি জিজ্ঞেস করি, ভাই বলো তো এই H2CO3 ভেঙে কি তৈরি হবে, তোমরা অবশ্যই বলবে ভাই রোজেন ভাই ক্লাসে কোপ লেভেলে শিখেছি, কি শিখেছো, এইটা ভেঙে অবশ্যই হয় H+ আর কি HCO3-, তাই না? H+ আর HCO3 কি মাইনাস। দেখো এইটুক তো শিওর, আমরা আমরা শিখেছি না, কার্বনিক অ্যাসিড ভেঙে কি হয়, H+ মানে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন। এখন একটু চিন্তা করো, ধরো কি হয়েছে, ধরো ঈদে কি হয়েছে, সালামি দিচ্ছে তোমাকে, ধরো একটা আঙ্কেল এসে সালামি দিছে, এখন দেখলা যে আরে আঙ্কেলটা কি দিছে, একটা পুরানো 100 টাকার নোট দিছে। তো তুমি কি করবা, তুমি তো মানে কষ্ট পাইছো, জীবন যুদ্ধে একদম কষ্ট পেয়ে গেছে, আর ঈদের দিন হয়েছে আবার দিছে পুরান নোট, এটা কোনো কথা?
তুমি পুরান নোটটা নিয়ে লাফাতে লাফাতে আব্বুর কাছে গেছো, আব্বুকে যে বলছো আব্বু পুরান নোটটা চেঞ্জ করে দেন। আব্বু কি করেছে, তোমাকে কি 120 টাকা দিবে? অবশ্যই না। সে আরেকটা নতুন নোট হয়তো বা দিয়েছে, কিন্তু 100 টাকাই দিয়েছে না। মানে এইটা কি বিনিময় একরকম, তাই না? তাহলে এখানেও দেখো চিন্তা করে, এই যে এইচ প্লাস দেখতেছি না আমরা, এটা কি এইচ প্লাস? তাহলে এই যে এইচ প্লাস ও কি করবে জানো, এই যে পটাশিয়ামের সাথে বিনিময় ঘটবে, অর্থাৎ এইচ প্লাসটা চলে যাবে মাটির কণার কাছাকাছি, এবং এই যে পটাশিয়াম আছে ও চলে আসবে কোথায়, এই মূলরোমের কাছাকাছি। বুঝতে পারছি? তাহলে কি হলো, একটা প্লাসের বিনিময় আরেকটা প্লাস চলে আসলো, এইটাই কি এক প্রকার বিনিময় না? তাহলে এখানে একটা কি ঘটলো ভাইয়া, এখানে একটা বিনিময় ঘটছে। আমরা কি বুঝতে পারছি? তাহলে এখানে একটা কি হয়েছে, বিনিময় ঘটেছে। ঠিক আছে, জাস্ট এক্সচেঞ্জ। এইটাকেই বলা হচ্ছে যে তাহলে কি হলো, এখন পটাশিয়ামটা কাছে চলে আসলো। এখন দেখবা আরো একটা জিনিস কিনতে হবে, হ্যাঁ মাইনাস কি তাহলে কখনোই আসবে না? হ্যাঁ মাইনাস আসতে পারে। এখন তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দিতে পারবা। সাপোজ এখানে যদি একটা ক্লোরিনও থাকতো, কি হইতো, ও কার সাথে বিনিময় করতো দেখি বলো তো, ক্লোরিনটা কার সাথে বিনিময় করতো, অ্যান্সার দাও। ক্লোরিনটা কার সাথে বিনিময় করতো এখানে? বিনিময়টা কেন হয়? কারণ এখানে মানে কথা হলো যে যেহেতু দ্রবীভূত অবস্থায় থাকে, সবাই সলিউশন না দৌড়াদৌড়ি করবে, সো কাইন্ড অফ এরকম। ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য ওদের অবশ্যই মুভমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু মুভমেন্ট হচ্ছে। সো মুভমেন্ট যেহেতু হচ্ছে, তখন কি হয়, যখন কাছাকাছি চলে আসে সুইচ করে ফেলতে পারে। এই তো বাইকার্বনেট, তাই না? তাহলে এই যে দেখো, তখন বাইকার্বনেটটা উপরের দিকে যাবে, আর সেই জায়গায় কি হবে, ক্লোরাইডটা সুন্দর মতো চলে আসবে। তবে তোমাদের আসলে যখন পরীক্ষায় আসবে, ক্লোরাইড আর বাইকার্বনেট দেখানোর দরকার নাই, একটা দেখালেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে। হ্যাঁ বিনিময় এমনিই হয়। আবার আগেই বলতেছি এগুলো সবই হলো কিন্তু থিওরি, ঠিক আছে? কেউ তার মাটি খুঁড়ে দেখে নাই যেখানে কি হইতেছে। সো থিওরি হিসেবে জানতে হবে। যেমন এটা তো তাও কিছুটা লজিক্যাল থিওরি, এখন যেটা শিখবো এটা আরো আরো ইলজিক্যাল থিওরি। সেই থিওরিটা কি দেখো, এটাকে বলতেছি আমরা কি পরেরটা, দেখো এই যেটা কি কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। তাহলে এটা কি ভাইয়া, কন্টাক্ট, কন্টাক্ট মানে কি? অবশ্যই বলবে ভাইয়া কি, স্পর্শ বা কাছে আসা। ধরো আমি যদি বলি এটা হলো মূলরোম, এটা মূলরোম, ঠিক আছে, এটা হলো কি মূলরোম। এখন বিভিন্ন কারণেই কি হয় আমাদের এখানে মূলরোমের কাছে, বিভিন্ন প্রক্রিয়াতে বিভিন্ন শারীরতাত্ত্বিক বিক্রিয়ার ফলে এইচ প্লাস তৈরি হতে পারে। ধরো বললাম মূলরোমের কাছে এই জায়গায় একটা এইচ প্লাস আছে, ঠিক আছে, মূলরোমের কাছে এটা একটা কি হয়েছে, এইচ প্লাস। কেন তৈরি হয়েছে? ওই যে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার ফলে তৈরি হয়েছে। ওকে, এই এইচ প্লাসটা যখন থাকবে, তারা বলতেছে যে যে আয়নগুলো থাকে এরা সতত কম্পনশীল বা প্রতিনিয়ত কি হচ্ছে, কম্পিত হচ্ছে। অর্থাৎ এইটা আমি যদি বলি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে কি হচ্ছে, কাঁপতেছে। বা বইয়ে দেখবে একটা চক্রাকার ছবি দেওয়া আছে, মানে ওরা আসলে চারদিকে কি হচ্ছে, কাঁপতেছে এরকম ভাবে। ঠিক পাশেই আরো একজন আছে, ধর আরো একটা আয়ন পটাশিয়াম, এই পটাশিয়ামও কি হচ্ছে, কাঁপছে। সো এটাও কি হচ্ছে, কাঁপতেছে। সো কাঁপতে কাঁপতে যখন এই দুইজন একই জায়গায় চলে আসে, কন্টাক্টে চলে আসে, তখন ওরা ফ্লিপ করে। ফ্লিপ করা মানে কি, এইচ প্লাসটা চলে যায় এই দিকে, আর কে প্লাসটা চলে আসে এই দিকে, ঠিক আছে? এইভাবে ফ্লিপ করে, ফ্লিপ করার ফলে কি হচ্ছে, পটাশিয়ামটা তোমার কাছে চলে আসে, অর্থাৎ আয়নটা অ্যাভেইলেবল হয়। ব্যাপারটা একটু কেমন, যদি একটু চিন্তা করি, যে যদি হাতের কথা চিন্তা করো, ধরো এটা হাইড্রোজেন, এটা হলো পটাশিয়াম, যখন এরকম যাচ্ছে যাচ্ছে এই যে যখন কাছাকাছি আসলো, তখন এদের মধ্যে কি হয়েছে, ফ্লিপ করে গেছে। ফ্লিপ করা মানে কি, এক্সচেঞ্জ করে গেছে, তখন এই যে আবার এইভাবে কাঁপতে থাকে। বুঝতে পেরেছি? এখন কাঁপে কেন, এটা হলো যে যেটা বললাম থিওরি, থিওরি হিসেবে জানতে হবে, কারণ দ্রবণে আয়ন হিসেবে থাকে এই জন্য। হ্যাঁ দুইটা, এইটাও দিকে যাবে এটাও দিকে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে আলহামদুলিল্লাহ। শুধু কি পটাশিয়াম হবে? না না না, মানে পটাশিয়াম দিয়ে সব জায়গায় এক্সাম্পল দিচ্ছি আমরা, কারণ আমাদের বইয়ে যত এক্সাম্পল দেখবে বেশিরভাগ জায়গায় পটাশিয়াম দিয়ে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, যাতে মানে একটা দিয়ে রাখা হয়েছে। পটাশিয়ামের জায়গায় ক্যালসিয়াম হইতে পারে। কৈশিক পানি মানে হলো মাটির ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকে। ক্লিয়ার? এই ভূমিকম্প না, হাই হাই, এটা ভূমিকম্প না, দ্রবণ দ্রবণ। দেখো আমি যদি একটু জাস্ট চিন্তা করি, একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি এখানে। ধরো একটা পানিতে তুমি লবণ মিশাইছো, সোডিয়াম আর ক্লোরাইড, তাহলে কি হবে বলো তো? তুমি কি বলতে পারবা যে তুমি যদি বাই চান্স কোন একটা সময়ের কথা চিন্তা করো, এদিকে একটা সোডিয়াম আছে, এখানে আরেকটা সোডিয়াম আছে, এদিকে একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, ওরা কি কখনো একই জায়গায় থাকবে নাকি পরিবর্তন হবে বলো তো? এরা কি এক জায়গায় থাকবে না পরিবর্তন হবে? বলো, এগুলা কি একসাথে থাকবে না পরিবর্তন হবে? এক জায়গায় থাকবে? এই কাপাকাপি তোমরা আগে এটার অ্যান্সার দাও, কি হবে, পরিবর্তন হওয়ার কথা না,
তাই না? ঠিক একই রিজন এখানে কৈশিক পানি আছে, দ্রবণ আছে, তো কি হবে, চেঞ্জ হতে থাকবে। ওকে, ক্লিয়ার। তাহলে চলো আগে যাই। তাহলে এইটুকু বুঝতে পেরেছি আমরা, হোপফুলি বুঝতে পেরেছি। এখন ভাই ভাই এত কষ্ট করে যে আপনি আমাদের থিওরি শিখাইলেন, জীবন যুদ্ধে উপকারিতা কি? দেখো এখানে দুইটার মধ্যে কন্টাক্ট এক্সচেঞ্জটা নর্মালি কখনো পাবা না। ফার্স্ট অফ অল কি লাগবে, এটা যে দুই রকম হয় এটা লাগবে, নামগুলা কি এটা লাগবে। তারপরে কথা কি, এই জিনিসটা আসতে পারে, এই যে যেটা শিখলা এটা ছবি সহ শিখবা, ঠিক আছে? এই জিনিসটা ছবি সহ শিখো, পরীক্ষা এটা লাগতে পারে। যে এখানে কেমন কোন আয়ন তৈরি হচ্ছে, কিভাবে হচ্ছে, এই ব্যাপারগুলো থাকবে। ওকে, মানে এই দুইটার মধ্যে যদি বলি ভাই পরীক্ষা আসার মতো কোনটা, বাম দিকেরটা, সো বাম দিকেরটা পড়ো। সেকেন্ডটা H+, ওই যে বিভিন্ন বিপাকীয় আবার বলতেছি ভাই, এটা হলো থিওরি। এই যা যা শিখতেছো সবই কি থিওরি, এটা একদম প্রুভেন জিনিসপত্র না, মাথায় রেখো এটা, তাইলেই হবে। সো এখানে ধরা হচ্ছে যে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার ফলে H+ যদি তৈরি হয়, সেক্ষেত্রে এরকম চেঞ্জ হবে। চলো তাহলে এটা নিয়ে আমাদের টেনশন নাই, এগুলা নিয়ে ভাই ভাই আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলা নিয়ে মাথা ঘামাও না, আসো এই জিনিসটা আসি। চলো চলো এবার একটা খুব মজার কাজ করব। ধরো তুমি কুয়া করছো, বুঝছো, একটা কুয়া বানাইছো, এইটা আর একটা কুয়া। ওকে, কুয়া না বলে আমি এখন বলতেছি ট্যাঙ্কি, ঠিক আছে? পানির ট্যাঙ্ক, ছাদের মধ্যে পানির ট্যাঙ্ক আছে দুইটা। ধরো আমি বললাম বাম দিকের পানির ট্যাঙ্ক যেটা, এটা হলো এ পানির ট্যাঙ্ক, আর এটা হলো বি পানির ট্যাঙ্ক, ঠিক আছে? যখন দেখলা এ পানির ট্যাঙ্কে পানির পরিমাণ এই যে এত, বি তে পানির পরিমাণ এইটুক, বলো তো এখন আমি যদি তোমাকে একটা টাস্ক দেই, এ থেকে বি তে পানি নাও, কি করবা বলো তো? এ থেকে বি তে পানি নিতে হলে কি করবা? বলো, এ থেকে বি তে পানি নিতে হলে কি করবা? এই তো, আরে আগুন এক একজন, হ্যাঁ আরে ভাই এগুলা কোনো কোশ্চেন করলেন আপনি? এই কাজ তো আমি বহু বছর ধরে করে আসতেছি, তাই না? কি করবো, মাঝখানে পাইপ লাগিয়ে দিব। তাহলে কি এখানে বেশি ঘনত্ব বা উচ্চ লেভেল, নিম্ন লেভেল কি হবে, সুন্দর মতো একসময় সব এই পানি এদিকে আসবে এবং এসে একটা নির্দিষ্ট লেভেল প্রাপ্ত হবে, তাই না? তাহলে এখানে কি কোনো শক্তি লাগলো ভাইয়া? দেখো তো, এখানে কিন্তু কোনো শক্তি লাগে নাই, কোনো কষ্টই করতে হয় নাই, জাস্ট কি করেছো, প্যাসিভলি হয়েছে। এটাকে আমরা বলছি কি, প্যাসিভ। ইংলিশটা আগে শিখো, পরে বাংলা শিখাবো। কোনো কষ্ট করতে হয় নাই, বুঝছি। এখন আরেকটা কেস চিন্তা করো। ধরো আমি বললাম এখানেও সেম কথা, ধরো এখানেও বললাম এটা একটা নল বা সরি ট্যাঙ্ক, এটাও একটা ট্যাঙ্ক, ঠিক আছে? এই ট্যাঙ্কে বললাম এবার এইটার পানি হলো এই লেভেলে, আর এইটার পানি ধরো এত বেশি। তাহলে এক্ষেত্রে কি করা যাবে বলো তো, এখন যদি একই কাজ করতে চাও, এ থেকে বি তে নিতে চাও, বলো এখন কি করবা? কি আসে মাথায় আসে? এখন কি করব? এই ট্যাঙ্ক ধরে ঢেলে দিবা, বুঝলাম না তো, তুমি এখানে কি মানে 300 কেজি যে বেল্ট আসছো, তাই না? ট্যাঙ্কি ধরে পাঠাই দিবা, ফালাই দিবা জগ দিয়ে? আরে এক একজনের আইডিয়া। নাইস, ঠিক আছে, হ্যাঁ জগ দিয়ে করছো, তার জন্য একটা সমবাদ মানে সাধুবাদ, হ্যাঁ কাছাকাছি। এই তো ফাইয়াজ সুন্দর কথাটা বলছে, এক্সাক্ট এটাই জানতে চাচ্ছিলাম, যে কি করতে হবে দেখো তো। তোমার এখানে বাইরে থেকে কাজ না করলে কি জীবনেও সম্ভব এই কাজটা ঠিক করা, এ থেকে পানিতে নেওয়া? তুমি এখানে বলতে পারো ভাই আমি এখানে কি করব, একটা মোটর লাগায় দিব। আমি যখন মোটর লাগাবো, মোটর কি করবে, আমি যে পেট্রোল দিয়েছি বা তেল দিয়েছি, সেই শক্তিকে কাজে লাগাবে, সেই শক্তিকে কাজে লাগাবে এবং লাগায় কি করবে, ও ও সুন্দর মতো পানি এইখান থেকে তুলবে, তুলে এখানে ঢেলে দিবে। দেখো বুঝতে পারছি এইটুক? তাহলে দেখো এইখানে আর এখানের মধ্যে পার্থক্যটা কি, এটা হয়েছে কি, ঘনত্বে আন্তির দিকে না, এটা কি বলতে পারি না? এটা কি বলতে পারি ভাই দেখো তো, এটা কি বলতে পারি না, ঘনত্বের আনতির দিকে, আনতির দিকে। আনতি মানে কি, মানে হলো নতিমাত্রা, গ্রেডিয়েন্টের দিকে, ঠিক আছে? বা ঘনত্বের পরিবর্তন, মানে উচ্চ থেকে নিম্ন বলা যাবে কি, মানে পানির লেভেলকে আমি এখন ঘনমাত্রা দিয়ে চিন্তা করতেছি, এটা কি বলা যাবে? দেখো তো, উচ্চ থেকে নিম্ন যখন গেছো কোনো টেনশন নাই, বাট যখন এদিকে গেছি অর্থাৎ আমি নিম্ন থেকে উচ্চর দিকে যেতে চেয়েছি, নিম্ন থেকে উচ্চ ঘনত্বে যখন পাঠাতে চেয়েছি, তখনই আমার কি শক্তি লাগছে, আরেকটা কি লাগছে, এক্সটার্নাল সাপোর্ট লাগছে না, সেই শক্তিটা কাজ করার জন্য। দেখো এই দুইটা জিনিস কি আমরা ক্লিয়ার হয়েছি? এই যে শক্তি লাগেছে এটাকে আমরা বলি অ্যাক্টিভ স্টেজ। দেখো এইটুকু কি ক্লিয়ার হয়েছি? বলো, ঠিক আছে?
এখন একটু খেয়াল করে দেখো, এই যে ভাই এত কষ্ট করে আপনি আমাদের এত কিছু কেন পড়াইতেছেন, কারণ হইলো একটাই জিনিস, আমাদের এই যে দেখো পটাশিয়ামটা তো কাছে আসলো, বাট এই পটাশিয়াম গ্রহণ করব কিভাবে, দুইটা ভাবে হতে পারে। যদি এমন হয় এটা হলো মাটি, এ হলো ধরো মাটি, মাটিতে তোমার পটাশিয়াম অনেক বেশি ছিল, আর এটা তোমার কোষ, কোষে তোমার পটাশিয়াম সাপোজ কম ছিল, তখন কি হবে, নিষ্ক্রিয়ভাবে জাস্ট ব্যাপনের মাধ্যমে কি হবে, পটাশিয়াম প্রবেশ করবে, বুঝতে পারছি। বাট যখনই তোমার মাটিতে পটাশিয়াম কম, বাট তোমার সেলের মধ্যে বা কোষের মধ্যে পটাশিয়াম বেশি, তখন তুমি বাধ্য কি করতে, একটা মোটর ব্যবহার করতে বা একটা সাপোর্ট ব্যবহার করতে, যেটাকে আমরা বলি ক্যারিয়ার বা বাহক, যে কিনা পটাশিয়ামকে ক্যারি করে নিয়ে যাবে। সাপোজ এই মোটর ইউজ না করে তুমি যদি এক জগ করে পানি নিজ হাতে তুলতা, তখন তুমি সেটা ক্যারিয়ার হইতা, বুঝতে পেরেছি। এবং সেই ক্যারিয়ারের কাজ করার জন্য কি লাগবে, শক্তি লাগবে। দেখো দুইটার মধ্যে পার্থক্য, মানে জিনিসটা বুঝতে পারছি যে আমরা কই থেকে কই গেলাম। ঘনত্বের আনতি মানে এই যে দেখো, আনতির দিকে মানে উচ্চ থেকে নিম্নের দিকে, ঘনত্বের নতি কোন দিকে, ম্যাক্সিমাম থেকে লিমিট কমতেছে, ঠিক আছে। জাস্ট এটা মাথায় না রাখলেও কোনো সমস্যা নাই, জাস্ট চিন্তা করো ঘনত্বের আনতি মানে কি, আনতি মানে হলো, ঠিক আছে দেখাটা উচিত, আনতি মানে হলো যেদিকে মানে ঢালটা যেদিকে উচ্চ থেকে নিম্নের দিকে ঢাল, সেই ঢালের দিকেই হচ্ছে, এটা হলো ঘনত্বের ঢাল বা আনতির, আনতি মানে ঢাল, বুঝতে পারছি। আর এটা ঘনত্বের আনতি বা ঢালের বিপরীত দিকে হচ্ছে, কারণ নিম্ন থেকে উচ্চ। ওকে, ক্যারিয়ার হিসেবে কে কাজ করে সেটা পরের কথা, আপাতত এইটুকু কি বুঝতে পারছো না? এই তো আলহামদুলিল্লাহ, তাহলেই হবে, চলো এবার মিলাই। তাহলে এইটুক যদি বুঝে থাকি, এই দুইটা নিয়ে আর কোনো টেনশন নেই, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রেখো। দেখো প্রথমে আসি সক্রিয় শোষণ, ওই যে অ্যাক্টিভ, দেখো চোখ বন্ধ করে পড়বো তাইলেই বুঝবো। অ্যাক্টিভে প্রথমে শিখলাম কি ভাইয়া, কি লাগবে, অবশ্যই একটা মোটর লাগবে, মানে একটা সাপোর্ট লাগবে, মানে একটা ক্যারিয়ার লাগবে। ক্যারিয়ার মানে কি, আয়ন বাহক, একটা বাহক লাগবে। এখন দেখো বাহক কি একা একা কাজ করতে পারবে, ঠিক আছে আমি একটা সিকোয়েন্স দেখাই, সিকোয়েন্স বইরো তাহলে পারবা। বাহক কি একা একা কাজ করতে পারবে, বলবা যে ভাই না, বাহক কাজ করার জন্য কি লাগবে, বাহকের কাজ করার জন্য শক্তি লাগবে। তাহলে এই যে দেখো শক্তি লাগবে। এখন দেখো শক্তি কোত্থেকে আসবে, শক্তি কি আকাশ থেকে নাজিল হবে, অবশ্যই না। শক্তির জন্য কি লাগবে আমাদের, শ্বসন করতে হবে। তাহলে শক্তির জন্য কি লাগবে, দেখো শ্বসন হবে, তার জন্য শ্বসন হার বৃদ্ধি পাবে, বুঝছি। এখন বেশ যখন শ্বসন হবে, শ্বসন তো একটা বিক্রিয়া, বিক্রিয়াতে অনেক এনজাইম লাগে না, তার মানে এখানে কি লাগবে, এনজাইম লাগে, এনজাইম লাগে, ঠিক আছে। দেখো এই লাইনটা কি মনে থাকবে, তাহলে আর সক্রিয় নিষ্ক্রিয় নিয়ে তুমি কোনোদিন আটকাবে না, হয় অবজেক্টিভ সাবজেক্টিভ কোনোটাতেই না। এই জিনিসটা সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটা ইম্পর্টেন্ট। খনঙে দেয় না, এগুলো গতেও দিতে পারে, গতে দিবে যে এই দুই ধরনের পরিশোষণের মধ্যে পার্থক্য কি, এরকম ভাবে দিতে পারে। অবজেক্টিভে দেয়, বলবে ওই যে মনে আছে বহুপদী গুলা, যে বলবে সক্রিয় শোষণের ক্ষেত্রে কোনটি সঠিক, একে দিবে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে, দুয়ে দিবে শ্বসন হার নিম্ন হয়, তিনে দিবে এনজাইমের প্রয়োজন হয় না, এরকম ভাবে দিবে কোশ্চেন, ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার আমরা এইটুক বুঝতে পারছি, এইটা মনে থাকবে। ওকে, সাবরিনা বলছে আমার মেসেজ দেখা যায়, সহমত আপু, আপনার মেসেজ দেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো চারটা জিনিস, প্রথমে এই যে দেখো মোটরের কথা চিন্তা করো, যে পানির কম ঘনত্ব, ধরো পটাশিয়াম মাটিতে কম আছে, সেই কম পটাশিয়ামকে আমরা কোষে তুলবো, অর্থাৎ আমি এখন যদি এই ছবিটা একটু চিন্তা করি, আমি ওকে আরেকটা কালার দিয়ে লিখতেছি, হোপফুলি তোমরা বুঝবা ইনশাআল্লাহ। চলো সাদা দিয়ে লিখতেছি। আমি এইটাতে কি বুঝাইছি, এইটাতে বুঝাইছি হলো, এটা যদি তোমার কোষ হয়, ঠিক আছে, এটা লেখা আসলে ভুল, চলো জাস্ট এইটা ভাবে চিন্তা করো। আমি এই যে দাগ দিয়ে আঁকলাম, আগেরটার সাথে পুরাপুরি কারেসপন্ড করবে। চলো দেখো, আমি এই সাইডে বুঝাইছি কি, এইটা তোমার কোষ, তোমার কোষে যদি এমন হয় পটাশিয়াম আছে, সাপোজ বললাম কোষে পটাশিয়াম আছে 10, আর কোষের বাহিরে পটাশিয়াম আছে কি, কোষের বাইরে পটাশিয়াম আছে হলো সাপোজ 40, তখন কি কোনো কষ্ট করতে হবে না, তখন কোনো কষ্ট ছাড়াই কি হবে, একা একাই ভিতরে প্রবেশ করবে। এইটা হলো প্যাসিভ। এটা কি ঘনত্ব উচ্চ থেকে নিম্নর দিকে, উচ্চ থেকে নিম্ন। আর এখন আমরা কি শিখলাম, সক্রিয় কোনটা, সেম, এটা ধরো তোমার কোষ, বাট এখন বলতেছি কোষের মধ্যে ধরো পটাশিয়াম আছে তোমার 30, আর কোষের বাইরে তোমার পটাশিয়াম, মাটিতে পটাশিয়াম আছে সাপোজ 10, তখন কি একা একাই যাবে, অবশ্যই একা যাবে না, তার জন্য কি লাগবে একটা মাঝখানে, এই যে দেখো মাঝখানে একটা বাহক লাগবে। সেই বাহক কি করবে, সেই বাহকটা পটাশিয়ামকে ধরে ধরে ভিতরে পাঠাবে, ঠিক যেমন এই যে মোটরটা যে কাজ করতেছিল। আর এটা কি, এটা হলো নিম্ন থেকে উচ্চ,
দেখো বুঝছি নাকি? ক্লিয়ার? দেখো পুরাপুরি এইটাতে যা শিখছো কই গেল, এই যে এইটাতে যা শিখলা এটারই জাস্ট এখন কোষের সাপেক্ষে লিখছি। এটা হলো অ্যাক্টিভ। আর এই তো সাবাস, আগুন এক একজন। হ্যাঁ, প্যাসিভটা ডিফিউশনের মতোই। চলো তাহলে এখন এই যে এটাই শিখলাম, তাহলে এই যে শিখলাম এই যে এখানে দেখো কি প্রথমে শিখলাম, সক্রিয় মানে মাথায় রাখবা বাহক লাগে। তাহলে এই যে বাহক লাগতেছে, বাহক লাগলে অবশ্যই কি হবে, শক্তি লাগবে, স্বাভাবিক, বাহক তো শক্তি ছাড়া কাজ করবে না। এন্ড শক্তি রাখবে, শক্তির উৎস কি, শক্তি পাবো কোথা থেকে, শ্বসন থেকে। আর এই শ্বসন হওয়া মানে বিক্রিয়া হওয়া, বিক্রিয়া হওয়া মানে কি আছে, এনজাইম আছে, মনে থাকবে। রইল বাকি একটা পয়েন্ট, সেটা হলো ক্যাটায়ন অ্যানায়ন শোষণ। দেখো ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ কি হয়, একই সাথে সংঘটিত হয়, বাট এদের ক্ষেত্রে একই সাথে হয় না। সো মাথায় রেখো, তাহলেই হবে। ক্লিয়ার আমরা? ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। চলো বাহকটাকে, আরে সুন্দর কোশ্চেন। বাহকটা হলো সাধারণত কোনো প্রোটিন হয়, তবে আমরা একটু পরেই পরিচয় দেখবো যে বাহক অনেক রকমই হতে পারে, এই যে এখনই আসবে। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আসো। খনিজ লবণ পরিশোধন দেখো দুই রকম, এই যে সক্রিয় আর নিষ্ক্রিয়। এখন সক্রিয় মতবাদের কয়েক ধরনের তত্ত্ব আছে, নিষ্ক্রিয় কয়েকটা তত্ত্ব আছে। দেখো সক্রিয়তে কি আছে, লুন্ডেগর, প্রোটিন আর লেসিথিন। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারো, লিপিড। সক্রিয় কি ভাইয়া, লিপিড। ঠিক আছে, লিপিড কি, লিপিড হলো দেখো এখানে কি আছে, ল থেকে লুন্ডেগর, আরেকটা ল থেকে লেসিথিন, আর পি থেকে হলো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, মনে থাকবে লিপিড। তাহলে বা লিপিডীয় মান রাখতে পারো, আপ টু ইউ। লুন্ডেগর, লেসিথিন আর প্রোটিন। পরীক্ষায় কিন্তু আসে, বলবে নিচের কোনটি সক্রিয় পরিশোধনের উদাহরণ, বা নিচের কোনটি সক্রিয় পরিশোধনের উদাহরণ নয়। ঠিক আছে, আর এখানে মাথায় রাখবো কি, নিষ্ক্রিয়তে যদি পারো এখানে একটা ছোট্ট কথা, আমি আমি যেটা সাজেস্ট করি, একটা পারলে আরেকটা তোমার পড়তে হবে না। তাও যদি মনে হয় না ভাই তাও লাগবে, এটা মনে রাখতে পারো ডাব দিয়ে। ড থেকে হলো ডোনান, আ থেকে হলো আয়ন বিনিময়, ব থেকে হলো ব্যাপক প্রবাহ, আর হলো ব্যাপন মতবাদ। ঠিক আছে, তাহলে দিয়ে লিপিড আর এদিকে ডাব। তবে আমি সাজেস্ট করব এইটা মুখস্থ রাখো, একটা মুখস্থ রাখলে আরেকটা পড়তে হবে না, তবে দেওয়ার জন্য দুইটাই দিচ্ছি। ঠিক আছে, ওকে। কোষে তো পটাশিয়াম বেশি, তারপরে কেন লাগে? আহ এটা হলো যে বেশি আছে, কিন্তু তোমার মানে পাশের কোষে তো কম থাকতে পারে, মানে এই কোষটাই নয় বেশি আছে, কারণ এটা মাটির সবচেয়ে কাছে আছে। বাট এটার 10টা কোষ পরে তো পটাশিয়াম কম থাকতে পারে। এইটা গ্রহণ করা মানে এইটাই না এই কোষটাই ব্যবহার করবে, এই কোষ তার পাশে পাঠাবে, সেইটা পাশের কোষ তার পাশের কোষে পাঠাবে, এভাবে কন্টিনিউয়াসলি অনেক দূরের কোষে চলে যাবে। ঠিক আছে, ওকে, মনে থাকবে তাহলে এই জিনিসটা, তাহলে আগে গেল। চলো তাহলে একবার দেখি, তাহলে এইটুকু বুঝছি, চলো আমরা তাহলে লুন্ডেগর নিয়ে শুরু করি। ওকে, এবার বিসমিল্লাহ বলে এবার একটু প্লিজ মোবাইলের কিবোর্ড থেকে কষ্ট করে হাতটা তুলো, পানি টানি খেয়ে বসো, যদি শুয়ে থাকো একটু কষ্ট করে উঠে বসো, টেবিলে থাকলে একটু সুন্দর করে বসো। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝার জিনিস, এবং এইটা ইম্পর্টেন্ট, মানে সিকিউর জন্য। দেখো লুন্ডেগর মতবাদ, লুন্ডেগর এই লোকটা কি বলছে, এই লোকটা যে বাহকের কথা বলছে সেটা হলো একটা সাইটোক্রোম। সাইটোক্রোম মানে কি, এটার বাহকটা বাহকটা কেমন, এটা হলো একটা এক প্রকার, এটা হলো এক প্রকার প্রোটিন। এটা এক প্রকার কি ভাইয়া, প্রোটিন, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আয়রন থাকে, বা Fe থাকে। মাথায় রেখো, তাহলে এটা এক প্রকার কি ভাইয়া, প্রোটিন, যার মধ্যে কি থাকতেছে, আয়রন থাকতেছে। এখন দেখো এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। কিভাবে কাজ করে চলো দেখবো। ওকে, আমি এইটুক জায়গা আলাদা করতেছি, চিন্তা করি একদম। তোমরা অবশ্যই আর গরম গরম কেমিস্ট্রি পড়েছো, রোজদান ভাইয়ের ক্লাসে কোপ লেভেলে পড়াশোনা হয়েছে ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো একটা ছোট্ট কথা যদি জিজ্ঞেস করি তোমাদের, বলো তো Fe2+, সরি, হ্যাঁ, একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হলো, এটা কি জারণ না বিজারণ, বলো তো, এটা কি জারণ নাকি বিজারণ? অ্যান্সার দাও, এটা কি জারণ নাকি বিজারণ, বলো। আরে অবস্থা, চ্যাট বক্স দিয়ে ভাঙে যাবে, একটু পরে ধ্বংস হয়ে যাবে। সুন্দর, এটা কিন্তু ভাইয়া জারণ। ঠিক আছে, এটা হলো কি জারণ। এখন একটু চিন্তা করি আমরা, ধরো তোমরা বাচ্চাকালে ম্যাগনেট নিয়ে খেলছো, তাই না, ম্যাগনেট নিয়ে খেলেছো। ধর আমি বললাম একটা প্লাস্টিকের বাটির, মানে প্লাস্টিকের ধরো একটা কি বলবো ক্যাপ বা কিছু একটা, প্লাস্টিকের একটা মেমব্রেন মানে কিছু একটা ধরো আছে। তো প্লাস্টিকের ওইটার উপরে কি হইলো, তুমি বাচ্চাকালে ম্যাগনেট দিয়ে খেলতে মনে আছে যে একদম মাঝখানে বের হয়েছিল যে অনেক শক্তিশালী ম্যাগনেট, হাতের উপরে যদি ম্যাগনেট রাখো, নিচে একটা লোহা রাখলেও আকর ধরে রাখে, এরকম ম্যাগনেট দিয়ে হয়তো বা খেলেছো তোমরা, তাই না? তাহলে এই যে এখানে খেয়াল করো, আমি যদি বলি উপরে আমি একটা ম্যাগনেট দিয়েছি, ছোট একটা ম্যাগনেট, বললাম এই ম্যাগনেটটা একটা লোহা ধরে রাখতে পারে, প্লাস্টিকের নিচে তাহলে একটা লোহা ধরে রাখতে পারে ঠিক হাতের মতো। পাশে আরেকটা ম্যাগনেট দিয়েছো, আরেকটা লোহা ধরে রাখতে পারবে। তার পাশে আরেকটা ম্যাগনেট দিয়েছো,
আরেকটা লোহা ধরে রাখতে পারবে। দেখো এইটুকু বুঝছি, তাই না? তাই তো, একদম বাচ্চাকালের পড়াশোনা মানে বাচ্চাকালের কথাবার্তা থেকে, বা একটা কাগজ দিয়ে চিন্তা করতে পারো, কাগজ বা একটা খাতাও চিন্তা করতে পারো, খাতা যদি পাতলা হয় সেক্ষেত্রেও কাজ করবে। এখন একটু চিন্তা করো, এখানে কি এইটার সাথে আমি যদি বলি তুমি মাঝখানে কোনো কাপড় মানে মাঝখানে কোনো প্লাস্টিক বা কিছু রাখো নাই, তুমি একটা ম্যাগনেট নিছো, নিচে একটা লোহা নিছো, এই দুইজন যে থাকতেছে, এইটাতে কি হয়েছে, দুইজন একত্র হয়ে আছে, বাট এখানে কিন্তু একসাথে হয়ে নাই। তুমি যদি এখানে এই ম্যাগনেটটা সরায় দাও, এই ম্যাগনেটটা যদি সরায় দাও, তাহলে কি কোনো ভাবেও নিচের লোহাটার এক্সিস্টেন্স থাকবে? ও কি মানে থাকবে এখানে? ও কি থাকবে বলো তো? অবশ্যই কি সম্ভব না, মাথায় রেখো, অবশ্যই সম্ভব না। তাহলে দেখো, তাহলে এই যে সম্ভব না, তার মানে কি তখন কিন্তু আর এই লোহাটা থাকতেছে না। তাহলে দেখো, এই যে এখানে ও একত্রে নাই, একত্রে নাই, আমি কি বলতে পারি না এখানে ম্যাগনেট গুলা আসলে লোহাকে বহন করতেছে, এটুকু কি বলা যায়? ওরা একত্র হয় নাই, কিন্তু একজন আরেকজনকে বহন করতেছে, এই ওয়ার্ডটা কি বলা যায় কেন? বলো, এই ওয়ার্ডটা কি বলতে পারবো আমরা? যে এইখানে কি হচ্ছে, ম্যাগনেটটা লোহাটাকে ধরে নাই, আবদ্ধ করে নাই, কিন্তু বহন করতেছে। ম্যাগনেট থাকলে লোহা আছে, ম্যাগনেট না থাকলে লোহা নাই। ক্লিয়ার? এখন ঠিক একই জিনিসটা এখানে চিন্তা করো, এই যে Fe2+, এই Fe2+ এর একটা ক্ষমতা থাকে, কি ক্ষমতা থাকে? এইটা দুইটা অ্যানায়নকে বহন করতে পারে, ঠিক যেমন ম্যাগনেটের মতো, দুইটা ম্যাগনেট দুইটা লোহাকে বহন করতে পারে, দুইটা প্লাস দুইটা অ্যানায়ন বা দুইটা মাইনাসকে বহন করতে পারে। মনে থাকবে, এটা কিন্তু বিক্রিয়া হয় নাই, এফির সাথে কিন্তু এর বিক্রিয়া হয় নাই, জাস্ট বাহক মানে বহন করা, ঘাড়ে তুলে নিয়ে যাবে, ওরা কিন্তু এখনো কি করে নাই, সোডিয়াম ক্লোরাইডের মতো বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, একজন আরেকজন কি করতেছে, বহন করতেছে, ঠিক এই ছবিটার মতো। মনে থাকবে? তাহলে দেখো খেয়াল করে, এটা বহন করতেছে। এবার তোমরা অ্যান্সার দাও তো, Fe3+ তাহলে কয়টা এ কে নিতে পারবে? Fe3+ তাহলে কয়টা মানে এ কে বহন করতে পারবে? বলো, কয়টা হবে? এই তো সাবাস, হ্যাঁ, তিনটা A- কে কিন্তু কি করতে পারবে, বহন করতে পারবে। ক্লিয়ার আমরা এইটুক? হোপফুলি ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে এখন একটু অন্যভাবে চিন্তা করি, আমি কি এখানে বলতে পারি না এই জিনিসটা কি কি এইভাবে আমি চিন্তা করতে পারি, যে এই প্রসেসে কি হইলো আসলে, Fe2+ থেকে Fe3+ হইলো, যেইখানে একটা অতিরিক্ত A- কে বহন করতেছে। দেখো, এটি কি বলা যায়? লাস্ট লাইন, যে Fe2+ থেকে যখন 3+ হচ্ছে, ও আসলে কি করলো, ও একটা এ বহন করার ক্ষমতা পাইছে, এটুকু কি বলা যায়? বলতে পারবো না? এই তো ক্লিয়ার আমরা। চলো এবার তাহলে আমরা চলে যাই আমাদের পড়াশোনায়। আমাদের পড়াশোনা কি, ধরো আমি বলতেছি এটা কোষের জায়গা, এখানে তোমার একটা A- আছে, এখানে কি আছে, একটা A- আছে। বলো, এই A- যখন কোষে প্রবেশ করতে চাবে, এটা হলো কোষ ঝিল্লি, এখানে বলো তো কে ওকে গ্রহণ করতে পারবে, Fe2+ নাকি 3+? এই বাইরে মাটিতে যে A- আছে, এটা গ্রহণ করার ক্ষমতা কার আছে? Fe2+ এর আছে না Fe3+ এর আছে? বলো, কে এটাকে গ্রহণ গ্রহণ করতে পারবে? ওকে, চিন্তা করো, দুইটা কেস চিন্তা করতেছো তোমরা, যে ভাইয়া হ্যাঁ, যদি Fe2+ গ্রহণ করতে পারতো, যদি Fe2+ গ্রহণ করতে পারে, ওকে গ্রহণ করার জন্য কি হইতে হবে বলো তো? ওকে অবশ্যই 3+ হইতে হবে না, কারণ ওর মধ্যে তো অলরেডি দুইটা A- আছেই। Fe2+ মানে অলরেডি কি আছে, ও ঘাড়ে করে দুইটা A- বহন করতেছে, যখন ও আরেকটা বহন করতে যাবে, ও কি কত মান হইতে হবে, 3+ হইতে হবে। এবার 3+ এ চিন্তা করো তো, Fe3+ এ অলরেডি তিনটা A- আছে, ও যদি আরেকটা গ্রহণ করতে চায়, ওকে কত হইতে হবে, Fe4+ হইতে হবে না? বাট কেমিস্ট্রি থেকে শিখে আসছো, আমি যদি Fe4+ লিখি, রোজেন ভাই এসে মাইট দিবে আমাকে, তাই না? তাহলে এটা কিন্তু হইতে পারবে না। বুঝতে পারছি আমরা? তাহলে A- গ্রহণের ক্ষমতা যে উপরের আছে, এটুকু কি আমরা বুঝতে পেরেছি? দেখছো, তাহলে অ্যান্সার কি, Fe2+ নতুন A- কে গ্রহণ করতে পারবে। ঠিক আছে, নাইস। তাহলে চলো আমরা এইবার আবার লেখা শুরু করি। তাহলে দেখো এখানে কি হলো, Fe2+ কি করবে, সুন্দর মতো এই এটাকে গ্রহণ করবে, এবং গ্রহণ করেও কিসে পরিণত হবে, আমরা মাত্রই শিখেছি, Fe2+ যখন একটা এই যে এ গ্রহণ করে, যে এ গ্রহণ করলো, গ্রহণ করে কি হয়, ও Fe3+ হয়, তাই না? তাহলে এই যে দেখো, এখানে লিখতে পারি না আমরা Fe3+, তাই তো?
আরো সহজ ভাবে চিন্তা করো, Fe2+ এর মধ্যে কি ছিল আমার, দুইটা A- অলরেডি ছিল, ও যদি আরেকটা গ্রহণ করতে যায় ওকে তিনটা নিতে হবে, মানে ওর কি হইতে হবে, Fe3+ হইতে হবে। দেখো এইটুকু বুঝছি, ক্লিয়ার না? এখন আসি, একটু চিন্তা করো, তোমরা কি এক ধরনের রিলে রেস দেখেছো বা ব্যাটন পাস বলা হয়, যে দেখবা একজন লোক দৌড়া দৌড়া যাচ্ছে, ধরো এই যে এই লোকটা দৌড়ায় দৌড়ায় যাচ্ছে 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 যাচ্ছে, সামনে আরেকজন লোকের হাতে একটা লাঠি ধরায় দেয়, সেই লোকটা লাঠি নিয়ে আবার দৌড়ায় দৌড়ায় যায়, আরেক লোকের হাতে লাঠি ধরায় দেয়। দেখছো এরকম রেস? এখানে জারণ ঘটেছে, ঠিক আছে, আমরা জারণ বিজারণ আসবো, একটু পরে আসবো, কোনো টেনশন নাই, আপাতত এইটুকু বুঝি, তাই না? এই তো আমরা দেখেছি, তাই তো? তাহলে দেখো, এইখানেও না সেম জিনিসটা হয়, কোষ ঝিল্লির মধ্যে একটা মাত্র আয়রন থাকে না, বা সাইটোক্রোম একটা থাকে না, আরো অনেকগুলা থাকে। ওরা কি করে, এরকম পুরো দৌড়াদৌড়ির মতো এই Fe3+টা ভাবে যে না, এ অবস্থায় থাকতে ভালো লাগতেছে না, কি করলো, ও তখন ওর A- কি করে, আরেকজনকে দিয়ে দেয়, কাকে দিয়ে দেয়, পাশে আরেকটা Fe2+ কে। তাহলে আরেকটা Fe2+ কে কি করলো, ওর A- টা দিয়ে দিয়েছে, দিয়ে ও নিজে কি হয়েছে, ও নিজে তখন Fe2+ হয়ে গেছে, আর এই যে পাশের জন এই A- টা গ্রহণ করে ও আবার কি হবে, ও আবার Fe3+ হয়েছে। দেখো তো এইটুকু বুঝছি কিনা, দেখো যদি বুঝে থাকি একটু কষ্ট করে জানাই কি হলো। দেখো এই আগে প্রথমে কি হয়েছে, Fe2+ A- গ্রহণ করে 3+ হয়েছে, এখন এই 3+ এর মধ্যে যে A- টা আছে, এই A- টা কে গ্রহণ করলো, এই A- টা গ্রহণ করছে এই যে পাশের 2+টা, গ্রহণ করে ও নিজে কি হয়েছে, 3- হয়েছে। দেখো তো এইটুকু বুঝছি, ক্লিয়ার না আমরা? ওকে, আলহামদুলিল্লাহ, চলো তাহলে আগে যাই। এইটুক যখন হয়ে গেছে, এবার একটু চিন্তা করো, এই যে আবার এই 3+ এর কাছে তোমার A- চলে আসছে, এই 3+ এর কাছে চলে আসা মানে এখনো কি করবে, ও আবার পাশের জনকে পাঠিয়ে দিবে, অর্থাৎ ওর পাশে আরো একটা কি থাকে, Fe2+ থাকে, ও আবার খুশি মনে কি করে, এই Fe2+ এর কাছে পাঠায় দেয়, অর্থাৎ দেখো এই যে ও নিজে হবে Fe2+, পাশের Fe2+ কেউ দিল কি, A- টা দিয়ে দিল, যার জন্য এখন এই Fe2+ হয়ে যাবে Fe3+। দেখো এটা কি বুঝছি, অর্থাৎ এই যে প্রত্যেকটা একটু চিন্তা করো তো, এই যে আমার এখানে তিনটা ছিল, আবার দেখো ওর কাছে অলরেডি দুইটা বহন করতেছিল, ও পাশের এখান থেকে A- নিয়ে ও নিজেকে ওইটা হচ্ছে তিনটা, আবার দেখো ওর কাছে তিনটা, ও পাশের একে দিয়ে দিছে, ওর কাছে তো দুইটা ছিল, দিয়ে দিয়ে ও নিজে কি হয়েছে তিনটা। দেখো বুঝতে পারছি এইটুক, আমি রিপিট করবো, আবার রিপিট করবো, কোনো সমস্যা নাই, আমরা যারা এতক্ষণ পর্যন্ত বুঝছি তারা বুঝছি নাকি, আমি অবশ্যই রিপিট করবো, টেনশন নিও না, ঠিক আছে? আরে আমি অবশ্যই রিপিট করব, কোনো প্যারা নিও না, রিপিট রিপিট বলতে হবে না, আমি অবশ্যই রিপিট করব, কোনো সমস্যা নাই, ক্লিয়ার? যারা এক এক ফ্লোতে বুঝতেছি তাদের জন্য ফ্লোটা শেষ করি, তারপরে আবার আমি বলবো, কোনো সমস্যা নেই। আর তোমরা জীবন নিয়ে হতাশ হও না, এটা হলো কথা। আসো, তাহলে Fe3+ এখন তিনটা আছে ওর কাছে, এই তিনটা এখন দেখো, আমার এটা তো ছিল কোষ ঝিল্লি, এইটা হলো আমাদের কোষ, এই যে হলুদের পাশে কোষ, তাহলে আমার কি করতে হবে, কোষের মধ্যে A- টা পাঠাইতে হবে, তখন কি হবে, এই Fe3+ A- টাকে বলবে তোমার আর এই ঘরে থাকার কোনো দরকার নাই, তুমি কি করো, এই যে তুমি বের হয়ে চলে যাও, অর্থাৎ A- টাকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, ক্লিয়ার? বুঝতে পেরেছি এটুক? ওকে ফাইন। এখন দেখি তাহলে A- টা কিন্তু ঘর থেকে কি হলো, বাইরে চলে গেল। যদি একটু ছবিটা চিন্তা করো, দেখো আমি যদি এই জিনিসটা আঁকার চেষ্টা করি, দেখো এই যে পিঙ্ক কালারটাতে ফোকাস করো, A- ছিল, ও কি হয়েছে, প্রথমে Fe2+ ওকে গ্রহণ করছে, গ্রহণ করে Fe3+ হয়েছে, 3+টা কি করছে, এই Fe2+ কে A- দিয়েছে, কি হইলো, Fe3+ হইলো, Fe3+ আবার A- যেটা ওর মধ্যে এক্সট্রা ছিল, Fe2+ কে দিয়েছে, এদিকে আসলো, দেন এটা এইভাবে বের হয়ে গেল। দেখো তো এই গ্রাফটা বুঝছি, বা একটু যদি ইজিলি আমরা চিন্তা করি, দেখো প্রথমে এই A- কই গেল, এই Fe3+ এর কাছে, দেন Fe3+ থেকে কই গেল, এইটার কাছে, দেন এইটার থেকে এইটার কাছে, দেন এখান থেকে বের হয়ে গেল, মানে জাস্ট এই অতিরিক্ত A- টার কথা বলতেছি, আগে থেকেই তো দুইটা ছিল, নতুন করে তো একটাই যোগ হয়েছে। আমি যদি বলি এই যে দেখো এখানে তিনটা আঁকতেছি বারবার, এই তিনটার মধ্যে তো এর মধ্যে কি দুইটা তো আগেরই, প্লাস না আরেকটা A- অ্যাড হয়েছে, এই A- নিয়ে কথা বলতেছি যেটা বাইরে থেকে আসছে। দেখো বুঝছি, ওকে আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। এখন ভাই সবই তো হইলো, একটা ছোট্ট বাকি আছে, কি বাকি আছে, আমাদের ইলেকট্রনটা বাকি আছে, তাই না? ইলেকট্রনটা বাকি আছে, চলো ইলেকট্রনটা কি করে জানো, চলো দেখি। সো দেখো ইলেকট্রন, চিন্তা করো এই যে এখানে কি হয়েছে, আমি যদি বলি এখানের কথাটা দেখো,
Fe2+ থেকে 3+ হয়েছে, এই যে দেখো 2+ থেকে 3+ হওয়া মানে কি ইলেকট্রন বের হয়ে যাবে না? 2+ থেকে 3+ হওয়া মানে কি জারণ, জারণ মানে কি ছাড়ন, অর্থাৎ এই যে দেখো ইলেকট্রনকে বের করে দিল। বুঝছি? তাহলে ইলেকট্রনটা বের করলো, তাহলে এইখানে চিন্তা করি তো লাস্ট লাইনটা 3 থেকে 2 হওয়া মানে কি এইখানে আসলে ইলেকট্রন কি হবে, যোগ হবে না বের করে দিবে বলো? এখানে ইলেকট্রন যোগ হবে না বের করে দিবে? বলো এখানে কি হবে? 3 থেকে 2 হওয়া মানে ইলেকট্রন যোগ করবে না বের হয়ে যাবে? কি হবে? এই তো যোগ হবে, তাই না? তাহলে এই যে ইলেকট্রন, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের ফ্লোটা যদি আমরা চিন্তা করি, চিন্তা করো তো ইলেকট্রন ফ্লোটা কেমন। এই যে রেড দিয়ে চিন্তা করো, ইলেকট্রন প্রথমে এখান থেকে গেল কোথায়, এই যে 2+-এ, 2 থেকে এই 2-তে, এইখান থেকে এখানে, এখান থেকে বের হয়ে চলে গেল। দেখো বুঝছি নাকি, মানে এই যে এখান থেকে আসলে এই যে এখানে গেছে। দেখো এই দুইটা বুঝছি, জিগজ্যাগ। ঠিক আছে, যারা বুঝিনি আবার আসবো আমি, কোনো সমস্যা নাই, যারা বুঝতেছি তারা ফোকাস করি। ক্লিয়ার আমরা তাহলে? আলহামদুলিল্লাহ, এইটুক ক্লিয়ার, সবই ঠিক আছে। তাহলে বুঝতে পারছি, চলো আবার তাহলে একবার ছোট্ট একটা রিক্যাপ করি। রিক্যাপটা কি দেখো, আমি ওখানে কিন্তু শেষ করি নাই, ওখানে এখনো বাকি আছে, যারা যারা বুঝি নাই তাদের জন্য আরেকবার রিক্যাপ করতেছি। দেখো তোমার বাহিরে একটা কি আছে, A- আছে। এই A- গ্রহণ করার ক্ষমতা কার আছে দেখো, 2+ মানে Fe2+ মানে ও অলরেডি কি করতেছে, অলরেডি দুইটা A- বহন করতেছে, ঠিক আছে? আর 3+ কখন মানে কি, ওর বহনের ক্ষমতা 3টা। বহন ক্ষমতা কয়টা ভাইয়া? 3টা। বুঝছি? তাহলে দেখো এই যে বাহির থেকে A- আসলো, এই A- কে গ্রহণ করবে? চোখ বন্ধ করেই তো তুমি অ্যান্সার দিবা ভাই 2+, কারণ 2+-এর এখন একটা স্লট খালি আছে, তাই না? তাহলে কি হইলো, এই A-টাকে এই Fe2+টা গ্রহণ করলো। Fe2+টা যখন গ্রহণ করছে, গ্রহণ করেও নিজে কি হবে, অবশ্যই বলবে ভাই Fe3+ হওয়ার কথা না? A- গ্রহণ করে Fe2+টা কি 3+ হওয়ার কথা না? দেখো এটা যারা যারা বুঝি নাই তারা তারা এখন থেকে ফ্লো করো, ফলো করো। A- হলো ক্লোরাইড, Cl- হতে পারে, নাইট্রেট হতে পারে না, আদার্স। যারা যারা আগেই বুঝছিলাম তারা আর এখন রিপ্লাই দিব না, প্লিজ, তারা এখন রিপ্লাই দিব না। তোমাদের জীবন থেকে হয়তো বা 5 মিনিট নিতে পারি বাকিদের জন্য। যারা যারা গতবার বুঝি নাই তারা ফোকাস করো শুধু, সবাই লিখো না যারা বুঝছি। ক্লিয়ার? 3+ হবে না, 3+, 3+ লিখে, হ্যাঁ এই যে 3+ লিখেছি এখানে, এই দেখো 3+ তো গ্রহণ করার ক্ষমতা নাই, কারণ 3+ কি বহন করার ক্ষমতা 3টা, মানে এটা কি সর্বোচ্চ? ও তো আর 4+ হইতে পারবে না, মানে 3+ তো আর নতুন করে A- গ্রহণ করতে পারবে না, কারণ গ্রহণ করতে হলে ওর কি হইতো, 4 হয়ে যাইতো। মাইনাস অ্যাড হলে প্লাস কেমনে হয়, না না না, মাইনাস অ্যাড হয় নাই, দেখো এই যে এই রিয়াকশনটা খেয়াল করো, মাইনাস তো অ্যাড হয় নাই, জাস্ট ক্ষমতা, এই যে দেখো ম্যাগনেটের কথা চিন্তা করো, ও বহন করতেছে, ও কিন্তু যুক্ত হয় নাই। দুইটা জিনিসের পার্থক্য আছে, ও কিন্তু বহন করতেছে, যুক্ত কিন্তু হয় নাই, বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। ক্লিয়ার? ঠিক আছে? তাফিম তুমি কি ক্লিয়ার হয়েছো, যে এখানে কিন্তু দুইটা যোগ হয় নাই, কি হয়েছে, দুইটা ক্যারি করতেছে জাস্ট। যখন 2+ ও দুইটা ক্যারি করতে পারে, বহন করতে পারে, কাঁধে নিতে পারে, যখন 3+ ও 3টা বহন করতে পারে। দেখো বুঝছি? শাফি কে ছিল জানি, ভুলে গেছি আবার। তাফিম, তুমি তাহলে অ্যান্সার একটু বলে ফেলো, বুঝছি নাকি? ওকে, আইমান A- হলো যে কোনো A- বলতে যে কোনো অ্যানায়ন, Cl- হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এরকম। A- প্রবেশ করানো কেন দরকার ছিল, মানে কি আমাদের ক্লোরাইড লাগবে না, এই জন্যই প্রবেশ করাচ্ছি। মাইনাসের কাহিনী আমি বলতেছি, আগে এইটুকু বুঝো। বুঝছি না, চলো আগে যাই। তাহলে এইটুকু ক্লিয়ার। এখন দেখো এই যে 3+, তাহলে আমার A- এখন কই আছে, আমি যদি একটু দেখাই আগে, তোমার A- এখন কোথায়, এখান থেকে কই গেল, এই যে এখানে আছে, বুঝতে পারছি? এখন এটা পাশে কেমনে যাবে, পাশে আরেকজন লোক দাঁড়ায় থাকে, সে কে, এই যে 3+-এর মধ্যে তোমার অতিরিক্ত A- ছিল, ও তো 3টা নিতে পারবে, এর মধ্যে তোমার কোনটা, তোমার মানে এই যে বাইরের তোমার একটা A-, তাই না? 3টা তো এর মধ্যে, দুইটা তো অলরেডি ছিলই, দুইটা তো অলরেডি ছিলই, তোমার এর মধ্যে অতিরিক্ত একটা কোত্থেকে আসলো, এই যে বাইরে থেকে আসলো। এখন এই একটাও কি করবে, ও পাশের জনের কাছে দিয়ে দেয়, বলে হস্তান্তর করতেছে। পাশে একটা Fe2+ দেখে, যার মধ্যে কি নিজের একটা দুইটা বহন করতেছিল, ওকে দেখেও খুশি হয়ে গেছে, বলছে যে ভাই এক কাজ কর, কি করব, তুই এই A- নিয়ে নে। তার জন্য কি হইলো, ও তাইলে কি হবে, 2+, A- নিলে কি হবে, Fe3+ ওকে হইতেই হবে, নইলে তো বহন করতে পারবে না। এই যে 3A- হইলো, এখানেও সেম কথা, এর মধ্যে কি একটা তোমার,
তোমার বলতে কি বারবার বুঝাচ্ছি বাইরে থেকে যেটা আসছে, অর্থাৎ ছবিটা যদি চিন্তা করি কেমন হবে, এই যে দেখো বুঝছি, যারা যারা আগেরবার বুঝি না এবার কি বুঝছি না, A2 - নিয়ে কথা বলতেছি না আমরা, এক যোজির কথা বলতেছি এখন পর্যন্ত। যারা যারা গতবার বুঝিনি এখন কি বুঝছি, ক্লিয়ার? ওকে, তাহলে পরেরটা কি হবে, এখন তো বলবো ভাই এর পরেরটা কি দেখাবেন আপনি, আমি তো বস হয়ে গেছি। চলো বস হয়েছি আমরা 3+, তাহলে এই কি করবে, ওর এই যে অতিরিক্তটা কাকে দিয়ে দিবে, পাশে আরেকটা 2+ খুঁজে পাবে, যার মধ্যে অলরেডি দুইটা A- সে মাথায় নিয়ে ঘুরতেছিল। যখন এটা পাঠাবে কি হবে, ও 2+ হবে, ও পাশেরটা ওকে দিয়ে দিচ্ছে, ও তাহলে নিজে কি হবে, নিজে 3+ হয়ে যাবে। 3+ মানে সেম কি হচ্ছে, তিনটা A-, যার মধ্যে একটা কি, একটা তোমার। তাহলে এখানেও কি হলো, সেম, অর্থাৎ এই যে এখান থেকে, সরি, এই যে সুন্দর মতো এখানে চলে আসছে। ঠিক আছে, এখন রইলো বাকি ভাই, আমরা তো খালি এরকম মানে 20-20 খেলবো না, পিং পং খেলতেছি না, তাই না? আমাদের কি করতে হবে, এটাকে কষে নিতে হবে। এই যে তোমার কোষ, লাস্ট কেসে কি হবে, লাস্ট কেসে এই 3+ থেকে 2+ হবে, তখন কি হবে, এই A- বাইরে চলে কোষে চলে যাচ্ছে। ঠিক আছে, A- ধাক্কা দিয়ে বের করে কোষে পাঠিয়ে দিবে। এই যে দেখো লাস্টে কোষ, দেখো বুঝছি এইটুক A- কাহিনীটা, ক্লিয়ার না আমরা? এই তো আলহামদুলিল্লাহ। এখন যেটা বলছিলাম ভাই ইলেকট্রনের কাহিনী কেন, দেখো তোমরা যেটা কোশ্চেন করছিলা ভাই, দুইটা প্লাসের সাথে আবার দুইটা মাইনাস হলে তো কেমনে কি, মানে মাইনাস যোগ হওয়া মানে তো একটা প্লাস কমার কথা ছিল। দেখো আমরা কিন্তু এটা ক্যারির কথা বলতেছি। এখন একটু জাস্ট চিন্তা করো, একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো এখানে কি হয়েছে, Fe3+ থেকে Fe2+ হয়েছে। কি হয়েছে দেখো তো ভাই, Fe3+ থেকে 2+ হয়েছে। এটা কি জারণ না বিজারণ? Fe3+ থেকে 2+ হওয়াটা কি জারণ নাকি বিজারণ, বলো? জারণ নাকি বিজারণ? কি হবে? এই তো কি হবে, এটা এটা যদি জারণ বলো, জীবন যুদ্ধে তো পিছিয়ে পড়তে পারো। কি হবে, বিজারণ কিন্তু, মানে এখানে ইলেকট্রন অ্যাড হইছে, যুক্ত হইছে। এই যে ইলেকট্রন যুক্ত না হইলে ও কি ক্ষমতা পাইতো, চিন্তা করো। এই যে ম্যাগনেটের কথা, তুমি যদি ম্যাগনেট হাত দিয়ে না বসাইতো ও কি ম্যাগনেট হইতো, তিনটা লোহা নিতে পারতো, পারতো না। তার মানে ও তিনটা গ্রহণ করার ক্ষমতা কখন পাবে, যখন কিনা ওর ইলেকট্রন একটা কমবে, নইলে কি কখনো ক্ষমতা পাবে? সেম ভাবে উল্টাটাও তো পসিবল, তাই না? বুঝতে পারছি আমরা, যে ওর ক্ষমতা, ও 3+ যদি হইতো, 3+ মানে তিনটা গ্রহণের ক্ষমতা, বাট এটা তো গ্রহণের ক্ষমতা, 3+ তো আগে ওকে হইতে হবে, তাই না? যেমন এই যে এখানে চিন্তা করো, 2+ থেকে তো 3+ আগে হইতে হবে, নইলে কেন গ্রহণ করবে, তাই না? এটা হওয়া মানে কি, ও অবশ্যই আগে একটা ইলেকট্রন বাদ দিতে হবে, ইলেকট্রন বাদ না দিলে তো 3+ই হবে না। বুঝতে পারছি, ইলেকট্রন বাদ না দিলে তো 3+ই হবে না, তাহলে গ্রহণের তো কাহিনী আসবে না। সেম ভাবে চিন্তা করো, তাহলে এখানে দেখো 3+ থেকে 2+ হচ্ছে মানে কি, বিজারণ, মানে ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, ক্লিয়ার আমরা? পুরা বিক্রিয়াটা হচ্ছে সেল মেমব্রেনে বা কোষ ঝিল্লিতে। ওকে আলহামদুলিল্লাহ, চলো তাহলে ইলেকট্রনটা দেখো ঠিক উল্টা দিকে যাবে, এই যে দেখো এই ছবিটা, ইলেকট্রনটা কোন যাবে, এই যে ভিতরে ঢুকলো, 2+ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, কারণ কি, 3+ মানে ইলেকট্রন একটা কম, 2+ মানে ইলেকট্রন একটা বেশি, বেশিটা কোত্থেকে আসলো, এখান থেকে আসলো। ওকে, না মাইনাস না প্লাসও আসবে, আপাতত মাইনাসটা আমরা ক্লিয়ার না। Fe2+ হলো সাইটোক্রোমের মধ্যে থাকে। ওকে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা ওকে সবাই মাথা ঠান্ডা করে আমরা অবশ্যই বুঝে ফেলেছি, তাই না? চলো তাহলে একটু ইয়েস নো দিয়ে জানাই ফেলো তো বুঝছি কিনা। এক্সামে কিভাবে লিখবো, এক্সামে এই যে দেখো সুন্দর একটা ছবি, এই যে যা শিখতেছে এই ছবি বসায় দিয়ে চলে আসবা, লিখো আর না লিখো, ছবি যদি না দাও নাম্বার কম, নাম্বার কম কি জিরো দিতে পারে। ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ, আমরা দেখি সাবাস, 99%ই বুঝে গেছিলাম। নাইস। ওকে আলহামদুলিল্লাহ, চলো অনেক কথা হয়ে গেছে, আমরা 30 সেকেন্ডের একটা নীরবতা পালন করি। চলো নীরবতা পালন করবো না, আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। এখন তুমি বলবা যে তোমাদের ব্যাচে দেখবা একজন বলছে, ভাই সবই তো বুঝছি, আপনি ইলেকট্রনটা কই পাইলেন, মানে সবই নয় আমি মানিয়ে নিলাম, সমস্যা নাই, ইলেকট্রনটা কোত্থেকে আসলে, আকাশ থেকে আসবে অবশ্যই না। ইলেকট্রনটা পাই কোথা থেকে আমরা, দেখো কোষ ঝিল্লির মধ্যে হাইড্রোজেন ভেঙে কি হয়, H+ আর ইলেকট্রন হয়, এই বিক্রিয়াটাকে আমরা বলি ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস রিয়াকশন। এই ডিহাইড্রোজিনাস রিয়াকশনে যে ইলেকট্রন তৈরি হয়, ওই ইলেকট্রনই কাজ করে কিসে, এই যে এত প্রসেসে ইলেকট্রন দেখতেছো এগুলা। ঠিক আছে, আর এই যে দেখো H+, ও H+ কি করে জানো, ও আবার খুশিতে ঠেলায় ঘুরতে এদিকে চলে আসে, এবং এই H+, এই যে অতিরিক্ত ইলেকট্রনটা
আর এখান থেকে অতিরিক্ত একটা 1/4 অক্সিজেন মানে অক্সিজেন নিয়ে আসে। ওরা মিলেমিশে একাকার হয়ে তৈরি করে পানি। পানিটাকে পরে বাইরে বের করে দেয়। ঠিক আছে, কারণ আমরা জানি কোনো জায়গায় তো অতিরিক্ত প্লাস মাইনাস থাকার কথা না। ঠিক আছে, এখন এইটুক তো বুঝছি। এখন ঝামেলা এক জায়গায় ভাই, মাইনাস তো ঢুকাইলাম, ভালো কথা। তাহলে কি সমস্যা হইলো? মাটিতে মাইনাস কম, কোষের মধ্যে মাইনাস বেশি। বাট আমরা তো জানি কি হইতে হবে, আয়নিক ব্যালেন্স থাকতে হবে। কোনো জায়গায় মাইনাস কম বেশি তো হইতে পারে না। তাহলে একটা মাইনাস ভিতরে ঢুকা মানে ভিতরে মাইনাস বেড়ে গেছে। এখন যদি আমি তড়িৎ সাম্যাবস্থা বজায় রাখতে চাই, চার্জের সাম্যাবস্থা বজায় রাখতে চাই, একদম চোখ বন্ধ করে কি করতে হবে? চোখ বন্ধ করে বাইরে থেকে একটা পটাশিয়াম বা একটা প্লাস ঢুকাইতেই হবে না। দেখো তো, যদি এটা না হই তাইলে তো আমাদের কি হবে না, তার চার্জের সাম্যাবস্থা থাকবে না। তো যখন এই এ মাইনাসটা এত কষ্ট করে ঢুকাইছি, শক্তি খরচ করে সক্রিয়ভাবে, পটাশিয়ামটা বা ক্যাটায়নটা আর চিন্তাও করতে হয় না, সুন্দর মতো একদম পুরো একসাথেই চলে যায়। ঠিক আছে, সো এখন কি হয়েছে, সুন্দর মতো আমাদের প্রসেসটা শেষ। অ্যানায়নও ঢুকছে, ক্যাটায়নও ঢুকছে। সো আমার কথা ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠিক আছে, আরে ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেক দেন। প্যারাল্টিক্সের যে ছবিটা, হ্যাঁ সুন্দর করে দেখবা, ওই ছবিতে দেখবা কালারফুল ছবি, খুব সুন্দর হয়ে যাবে। আর দেখবা প্যারাল্টিক্সে সুন্দর করে বুঝানো, যে এতক্ষণ যত বকবক করলাম না, দেখবে প্যারাল্টিক্সে সুন্দর করে অ্যানায়ন, ক্যাটায়ন, ইলেকট্রন দিয়ে আলাদা করে সাজানো আছে। এই তো আলহামদুলিল্লাহ, সাবাস, তোমরা তো আগুন এক একজন। তাহলে দেখো এইটাই মুখস্থ রেখো পরীক্ষায়, পরে দেখবা সবই পারো, এটাই ভুলে গেছো। অ্যানায়ন কিন্তু হয়েছে সক্রিয় ভাবে, ক্যাটায়ন দেখো নিষ্ক্রিয় ভাবে হয়েছে। ঠিক আছে, ওকে, সো আমরা ক্লিয়ার। নাইস। তাহলে ওই যে আমরা এক কাজ করি, যেহেতু অনেক একটা ভারী জিনিস বুঝলাম, আমাদের আসলে আজকে লেকচারটা ছোট তো, এখানে আমরা একটা ছোট্ট ব্রেক দিচ্ছি। ঠিক আছে, 5 মিনিটস। কারণ আজকে লেকচারটা একটু কম, আসলে প্রথম লেকচার চ্যাপ্টারের, তো তোমাদের মানে মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে ছোট রাখা হয়েছে লেকচার। ওকে, ঠিক আছে।
ওকে, আসসালামু আলাইকুম। আবার তাহলে আমরা চলে আসলাম পড়ালেখার পানে। চলো, এতক্ষণ আমরা কি শিখছিলাম যেন? আমরা লুন্ডেগার থিওরি শিখেছিলাম। ভাইয়া কই? এই যে ভাইয়া চলে আসছি। আরে সাজিম দেখি প্যারালিটিক্স সামনে নিয়ে বসে আছে। ওকে, নাইস। ওকে, তাহলে আমরা আবার চলে আসলাম। তাহলে দেখতে দেখতে আমরা অবশ্যই রেস্ট টেস্ট নিয়ে আসছি, পানি টানি খেয়ে আসছি। চলো তাহলে এখন আমরা পড়বো কি, আমরা লুন্ডেগর পড়ে ফেলছি। এখন আরেকটা কি আমাদের, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। চলো চিন্তা করি, এটাও একটু ঠান্ডা মাথায় বুঝছো। দেখো, সব রেডি তো? আবার ওই যে আবার সেম কথা, কিবোর্ড থেকে হাতগুলা সরাও এবং কষ্ট করে দেখাতে চেষ্টা করো। ধরো আমি বললাম এটা তোমার কোষ ঝিল্লি, এটা তোমার মাটি, আর এটা তোমার কোষ, মানে কোষ অভ্যন্তর আর কি। দেখো প্রথমে আমরা কি করি জানো? আমরা এখানে একটা প্রোটিন ব্যবহার করি, একটা প্রোটিন দিই। এই প্রোটিনের সাহায্যে, প্রোটিন বলতে এখানে কিছু এনজাইম কাজ করে, আদার্স তোমরা জাস্ট প্রোটিন নামটা জানো তাহলেই না। এই প্রোটিনের সাহায্যে আমরা কি করি? শক্তি কাজে লাগাই। মানে কি, মানে এই প্রোটিনের সাহায্যে আমরা কোষের ভিতর থেকে এইচ প্লাস কে বের করে দেই। কি করি? এইচ প্লাস কে বের করে দেই। কোথায়? কোষের বাহিরে বা মাটির মধ্যে। কি কাজে লাগে? আমরা এটিপি কাজে লাগে, অর্থাৎ এখানে এটিপি থেকে শক্তি পাই এবং তৈরি হয় এডিপি। ওকে, মানে মেইন কথা কি, আমরা কি করি? এটিপি কাজে লাগাই, লাগায় কি এইচ প্লাস বানাই, সেই এইচ প্লাসটাকে বাইরে বের করে দিলাম। দেখো, যখন যখন এইচ প্লাসটা বাইরে বের করলাম, দেখো দুইটা চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে ভাইয়া? দুইটা চেঞ্জ, একটু ঠান্ডা মাথায় বুঝো। প্রথম চেঞ্জ দেখো, আমি যদি এই কথাটা বলি যে কোষের বাহিরে, বাহিরে মানে কোষের বাহিরে, বাহিরে ধনাত্মক চার্জ বেশি, এটা কি সত্য না ভুল বলো তো? কোষের বাহিরে ধনাত্মক চার্জ বেশি, এটা কি ঠিক না ভুল? ঠিক, তাই না? কারণ যখন এইচ প্লাসটা বের হয়ে যাচ্ছে, দেখো আগে সবাই সাম্যাবস্থায় ছিল। মানে যদি বলি কোষের ভিতরে, ধরো যদি আমি বলি আগে ছিল 100টা প্লাস, আর ছিল ধরো 100টা মাইনাস, আর ধরো কোষের বাইরে ছিল ধরো 200টা প্লাস 200টা মাইনাস। ঠিক আছে? সো যখন তুমি কি করছো, তুমি এইচ প্লাসটাকে বের করে দিছো, এখন কি হয়েছে দেখো তো। এখন কিন্তু কি হইলো? এইচ প্লাস যখন বের করে দিছো, এইচ প্লাস বের করে দিছো, এখন কি হইলো? এখন কিন্তু প্লাস কয়টা আছে? 100টা কিন্তু আর নাই, 99টা প্লাস, বাট 100টা মাইনাস। আর এখানে কি হয়ে গেছে দেখো তো, এখানে 201টা প্লাস আর 200টা মাইনাস। দেখো তো, বুঝছি এটুক? ক্লিয়ার না? ফাইন। এখন দেখো, এইটা হওয়ার পাশাপাশি আরো একটা সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা? আমি যদি বলি কোষের বাহিরে পিএইচ কম, এটা ভুল না ঠিক? সেকেন্ড অপশন, কোষের বাহিরে পিএইচ কম, এটা কি ভুল না সঠিক? বলো, কোষের বাহিরে পিএইচ কম, এটা কি ভুল না ঠিক? এই তো ঠিক। কিন্তু কেন ঠিক হলো? কারণ এইচ প্লাস মানে কি? অ্যাসিড। কোষের বাইরে এইচ প্লাস দেওয়া মানে বাহিরে এইচ প্লাস বেশি, অ্যাসিড বেশি, অ্যাসিড বেশি হওয়া মানে কি? পিএইচ কমে যাবে। তাহলে এটা কিন্তু পিএইচ কম, এটা সঠিক। বুঝতে পারছি? তাহলে দেখো, এই যে দুইটা সমস্যা তৈরি হলো, এই সমস্যা সলভ করতে যাব। তার আগে এই সমস্যাটার নাম বলি। এই যে দুইটা গ্রেডিয়েন্ট তৈরি হলো না, ঘনত্বের পরিবর্তন বা কম ঘনত্ব বেশি ঘনত্ব তৈরি হলো, এটার জন্য যে ফোর্সটা কাজ করে তাকে বলি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে পরিবর্তনটা, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে? মানে ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টও আছে, মানে কম বেশিও আছে, আবার কেমিক্যাল মানে কি পিএইচ এরও কম বেশি আছে, সেজন্য দুইটাকে একসাথে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল। ঠিক আছে? পটেনশিয়াল রে চিন্তা করতে পারো ঘনত্ব হিসেবে, আর গ্রেডিয়েন্ট মানে কম বেশি। বুঝতে পারছি? বা প্রোটন মোটিভ ফোর্সও বলা হয়। ঠিক আছে? তাহলে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এখন চিন্তা করি, এই দুইটা সমস্যার সমাধানের জন্য প্রথমে কি হয়। প্রথমে দেখো, এই যে বাহিরে তোমার ধনাত্মক বেশি, এইটা ঠিক করার জন্য কি করতেছি আমরা, বাহির থেকে তখন অটোমেটিক একটা পটাশিয়াম ভিতরে চলে আসে। বাহির থেকে কি হলো? একটা পটাশিয়াম ভিতরে চলে আসলো।
যখন পটাশিয়াম ভিতরে চলে আসলো দেখো, তখন কিন্তু তোমার এখানে আবার সেই 100টা প্লাস হইছে, 100টা মাইনাস হইছে, এবং বাহিরে কি হইছে আবার, বাহিরে আবার 200টা প্লাস, 200টা মাইনাস। বুঝতে পারছি? বাট এটা হয়তো একটা ছোট্ট ঝামেলা, আমি নয় 1 নাম্বারটাকে কারেক্ট করলাম, 2 নাম্বারটা তো এখনো ঠিক করি নাই। পিএইচ তো এখনো কি আছে, বাহিরে কম আছে, তাই না? পিএইচ এখনো কি আছে, বাহিরে কম আছে। তাহলে এই যে পিএইচ বাহিরে কম আছে, এইটা সমাধানের জন্য কি করতে হবে আমার, আমার অবশ্যই এইচ প্লাস কে আবার ভিতরে ঢুকানোর চেষ্টা করতে হবে না? দেখো তো, দেখো সত্য না এটা, যে আমি সেকেন্ডটা কারেক্ট করার জন্য, যে বাহিরে পিএইচ কম, বাহিরে পিএইচ কম, সো এইটা ঠিক করার জন্য আমরা কি করলাম, আমরা আবার এইচ প্লাস কে নিলাম কি ভিতরে ঢুকাইলাম। দেখো বুঝতে পারছি? বাট এইটা করলে আবার একটা ঝামেলা, আবার এইচ প্লাস ঢুকাইছি মানে কি, এইখানে আবার 101টা প্লাস হয়ে গেছে। তাহলে এখন কি করব, তাহলে এইটা সমাধানের জন্য আরেকটা কাজ করা যায়। কি করা যায়, তখন আমি বাহির থেকে সাথে সাথে আরেকটা অ্যানায়ন কেউ নিয়ে আসি, এ মাইনাস বা ধরো সিএল মাইনাস যেটাই বলো, ভিতরে নিয়ে আসলাম। দেখো তো, তাহলে কি আমার পুরাটা ইলেকট্রিক্যালও ঠিক থাকলো, পিএইচও ঠিক থাকলো না? মাটির ওকে, মাটিতে কোষস্থ পানির মানে মাটিস্থ পানির পিএইচ, ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে দেখো কি হলো একদম শুরু থেকে, প্রথমে আমরা প্রোটিন, কিছু ক্যারিয়ার প্রোটিন বা বাহক প্রোটিন আছে যেটারে কাজে লাগে, কি করি, কোষের বাহির থেকে এইচ প্লাস কে বাইরে বের করে দিলাম। যখন এইচ প্লাস বাইরে বের হয়ে গেল, তখন কি হইলো, কোষের ভিতরে এইচ মানে প্লাস চার্জ কম, কোষের বাইরে প্লাস চার্জ বেশি। যেহেতু ইমব্যালেন্স তৈরি হলো, অসামঞ্জস্য তৈরি হলো, এটা শুধুমাত্র চার্জের অসামঞ্জস্যতা না, পাশাপাশি পিএইচ এরও চেঞ্জ হলো, কারণ বাইরে পিএইচ কমে গেছে। এখন এটার সলভে কি, সলভ হলো, প্রথমে দেখো বাইরে প্লাস বেশি ভিতরে প্লাস কম, কি করলাম, কে প্লাস কে ঢুকাই দিলাম। যখন পটাশিয়ামকে ঢুকাইলাম, এখানে প্লাস বেড়ে গেল, এখানে প্লাস কমে গেল, দুইজনের মধ্যে ব্যালেন্স চলে আসছে। বাট এখন একটা ঝামেলা আছে, কোনটা, পিএইচ এর ঝামেলাটা। এই পিএইচ এর ঝামেলাটা শুধরানোর জন্য কি করলাম, অবশ্যই আমাদের এইচ প্লাস বাইরে বেশি ছিল, এই এইচ প্লাস গুলাকে ভিতরে দিতে হবে, তাই না? এইচ প্লাস তাহলে ভিতরে দিলাম, এইটুকু পর্যন্ত ক্লিয়ার আমরা। বাট এইচ প্লাস আমরা পিএইচ ঠিক করার জন্য ভিতরে দিতে যে একটা ছোট্ট ঝামেলা হলো। ঝামেলাটা কি, এইচ প্লাস তো নিজেও একটা কি প্লাস, তাহলে একটা প্লাস যদি বেড়ে যায়, ও কি একা একা প্লাস থাকতে পারবে না? তার জন্য কি হয়, পাশ থেকে একটা এ মাইনাস বা মাইনাস কে নিয়ে চলে আসবে, যাতে সাম্যাবস্থাও বিরাজ করে। না না, 200 অ্যাকচুয়াল চার্জ নেই, এগুলা এগুলা বাদ, এগুলা বাদ, এগুলা বোঝার জন্য, এগুলা সুন্দর করে মুছিয়া ফেলো। এগুলো জাস্ট বুঝার জন্য যে একটা করে বাড়তেছে একটা করে কমতেছে এই অবস্থাটা। দেখি বুঝি নাই কেউ আছি, আমরা কি ক্লিয়ার হয়েছি? তাহলে মনে থাকবে, তাহলে এখানে কি হলো, আলটিমেটলি প্লাস চার্জ ঢুকলো। এখন অনেকেই কোশ্চেন করবো, ভাই সবই তো ঠিক আছে, আমি পটাশিয়াম কেন নিলাম, হাইড্রোজেন বেরোছে, আমি যদি প্রথমে এইচ প্লাস নিয়ে নিতাম তাহলেই তো ঝামেলা শেষ, কেন আবার এত কষ্ট করে পটাশিয়াম নিব? চিন্তা করো, তোমরা হয়তো দেখেছো অনেক সময় যে আমরা যতই বলি এত দূরে আছে, পটাশিয়াম বুঝছো এই যে মেমব্রেনের পাশেই থাকে, পটাশিয়াম ক্যালসিয়াম সবাই কি এত কাছেই থাকে। তোমরা দেখবা যে ধরো বাসের জন্য ওয়েট করতেছো, ধরো তুমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাবা, বাসের জন্য ওয়েট করতেছো কোথায়, কাউন্টারে, দেখবা সিট থাকে, বসে আছো, হুট করে তুমি ওয়াশরুমে গেলা, বাট ব্যাগ ট্যাগ কিছু সিটে রেখে যাও না, কি হবে, সাথে সাথে একজন লোক দৌড়ে এসে তোমার সিট দখল করবে না, তাই না? তারপর ধরো খেলা দেখতে গেছো, সেই লেভেলের উত্তেজনা, একজন লোক যেই তোমার সিট ছাড়বে, একজনের শুট করে যে তুমি বসে পড়ছো, তাই তো? তাহলে এখানেও না সেম জিনিসটা হয়, যখনই আমি এইচ প্লাসটা বের করে দেই, পাশে পটাশিয়াম ক্যালসিয়াম বসেই আছে, যে ভাই জায়গা খালি হওয়া মাত্রই আমি ঢুকে পড়বো, তাই এই এইচ প্লাসটা পুনরায় প্রবেশের সুযোগই পায় না, তার আগেই পটাশিয়াম যে বসে পড়ে। বুঝতে পারছি? ওকে ক্লিয়ার? তাহলে আমরা আলহামদুলিল্লাহ, সাবাস। তাহলে একটু জানায় দাও, মাটির পিএইচ নাকি পানির পিএইচ, এটা মাটিস্থ পানি, মানে মাটির তো আর পিএইচ টেকনিক্যালি আসলে বলতেছি না, মাটিতে যেই দ্রবীভূত আয়ন যেখানে থাকে পানির মধ্যে সেইখানের। এই যে সুন্দর, নাইস। এইচ প্লাস আর সিএল মাইনাস কি যৌগ তৈরি করবে? না ভাই, এটা যৌগ তৈরি করবে না, বাহক সুন্দর মতো ওরা পাশাপাশি থাকবে, কিন্তু যৌগ তৈরি করবে না। অ্যানায়ন বাইরে দিলেও তো নিউট্রালাইজ হইতো না, এটার জন্য যে বাহক লাগে সেটা থাকবে না, তখন পাশ মানে অ্যানায়ন বের করা হচ্ছে পটাশিয়াম, ওই যে বললাম তো সিট ছাড়ছে, সাথে সাথে প্রবেশ করাটা ইজিয়ার। চলো তাহলে আমরা একটু বুঝতে পারছি, তাহলে আবার আগানোর চেষ্টা করি আস্তে আস্তে। সো দেখো, এই যে এই ধারণাটা কে দেয়, পিটার মাইকেল। সো পি থেকে মাথায় রাখবা প্রোটন পাম্প, এটা কিন্তু এমসিকিউ আসে।
ঠিক আছে, অ্যাডমিশন এইচএসসি দুইটাতে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট প্রথম দুইটা, তবে লুন্ডাইগরটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু কম ইম্পর্টেন্ট। চলো আগে আছি। তারপরে দেখো লেসিথিন বাহক, এটা একদম সহজ একটা জিনিস। জিনিসটা কি জানো? লেসিথিন মানে এটা একটা ফসফোলিপিড। আমরা এতক্ষণ বাহক বলতে নর্মালি বললাম যে সাধারণত প্রোটিন গুলা হয় বাহক, বাট এই লেসিথিন হলো একটা ফসফোলিপিড। লেসিথিন কি একটা ফসফোলিপিড। তাহলে এই যে ফসফোলিপিডটা ও কি করে জানো? ধরো তোমার কোষের বাইরে পটাশিয়াম আছে, তারপর ধরো ক্লোরিন আছে, ও কি করলো, এই যে লেসিথিনটা ঘাড়ে করে পটাশিয়ামকে বলবে যে ভাই আমি কোলে করে নিয়ে যাচ্ছি। একদম সত্যি কথা, লিটারালি কোলে করার মতো কোলে করে নিয়েও আগাবে আগাবে আগাবে। যখনই কোষের কাছাকাছি আসলো, ও নিজে ভেঙে যাবে, ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিনে পরিণত হবে। ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিনে পরিণত হবে। যখনই এই দুই ভেঙে গেল, তখন কি ঘাট থেকে ওকে নামাই দিতে হবে। তখন পটাশিয়ামকে নামাই দিয়ে কোষে ঢুকিয়ে দিল, ক্লোরিনকে নামাই দিয়ে কোষে ঢুকিয়ে দিল, শেষ। এই হলো আমাদের কি লেসিথিন বাহক মতবাদ। জাস্ট ঘাড়ে করে নিয়ে যায়, ও যখন ভেঙে যায় তখন সুন্দর মতো চলে যাবে। যৌগ গঠন না করলে কিভাবে সাম্যাবস্থা বজায় থাকবে? দেখো সাম্যাবস্থার সাথে কিন্তু যৌগের সম্পর্ক কি আছে, তুমি জাস্ট নিজেই চিন্তা করো। যদি সোডিয়াম ক্লোরাইড তুমি পানিতে শরবত গুলাও, সোডিয়াম ক্লোরাইড কি সোডিয়াম ক্লোরাইড হিসেবে থাকে নাকি সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন হিসেবে থাকে? অবভিয়াসলি আয়ন হিসেবে ঘোরাঘুরি করে না। সবকিছু কিন্তু আয়ন হিসেবেই চলে, দ্রবণ মানেই আয়ন, সেখানে কিন্তু যৌগ হিসেবে থাকার সুযোগ পায় না। লিপিড এক ধরনের প্রোটিন না, না না, লিপিড এক ধরনের স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ। ওকে, সাইটোক্রোমে দেখো এই যে এখানে তিনটা সাইটোক্রোমের নাম আর কি, ঠিক আছে? এই যে দেখো সাইটোক্রোম যেটা, এটা হলো প্রথমটা সাইটোক্রোম, সাইটোক্রোম এ, পরেরটাকে নাম বলি সাইটোক্রোম সি, তারপরটা সাইটোক্রোম বি। এটা আফগানিস্তান ক্রিকেট বোর্ড দিয়ে মাথায় রাখতে পারো। এই যে দেখো তিনটা, ঠিক আছে? জাস্ট সাইটোক্রোম যেটা, সাইটোক্রোমের নাম, গঠনগত ভিন্নতা আছে, তোমরা জাস্ট মাথায় রাখো সাইটোক্রোমের নাম, তাহলে ইনাফ, ঠিক আছে? আগে যাই। তাহলে লিসিনটা আমরা ক্লিয়ার হয়েছি। পিএ মানে ফসফাটাইডিক অ্যাসিড, মানে পুরো নাম লিখতে আসলে জায়গা পাচ্ছি না, এই জন্য পিএ হলো ফসফাটাইডিক অ্যাসিড, ফসফাটাইডিক অ্যাসিড, ঠিক আছে? পিএ হলো ফসফাটাইডিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো এটা কে করেছে? বেনেট ক্লার্ক। নামটা মুখস্থ রাখো, নামের মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, আর এটা ফসফোলিপিড, এটা মাথায় রাখো। ওকে, তাহলে লেসিথিন কি জাস্ট ঘাড়ে করে নিয়ে যাবে, যখন ঘাড়ে করলো মানে কি ওর ক্যারিয়ার হইলো, ক্যারিয়ার হওয়ার পর লেসিথিন যখন ভেঙে যাবে, ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিন হবে, তখন কি ঘাট থেকে পটাশিয়াম আর ক্লোরিনকে নামায় ফেলবে, এইটুকুই। ওকে, চল আগে যাই। এখন আসি আমরা এই যে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় একদম বুঝাটা একদম ইজি। একদম ইজি কেন বলতেছি? প্রথমে দেখো ব্যাপন। ব্যাপন মানে কি? বাহিরে পটাশিয়াম বেশি আছে, ভিতরে কম আছে, সুন্দর মতো বাহির থেকে পটাশিয়াম কি করবে? সুন্দর মতো ভিতরে প্রবেশ করবে। এটাই হলো কি আমাদের, এটাই হলো আমাদের ব্যাপন। জাস্ট কি উচ্চ ঘনত্ব থেকে নিচের নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে। আর তারপর দেখো আয়ন বিনিময় মতবাদ। ওকে, আয়ন বিনিময় মতবাদ বলতে কি বোঝায়? যে কোনো একটা কারণে যদি কোষ থেকে, ভিতরে দ্রবণ মানে কি কোষস্থ দ্রবণ, কোন একটা কারণে যদি কোষস্থ দ্রবণ থেকে H+ বাইরে বের হয়, তখন এই যে H+ কমে গেল, একটা প্লাস কমে গেল, সেটাকে কম্পেনসেট করার জন্য একটা পটাশিয়াম প্রবেশ করে, অথবা কোনো কারণে একটা অ্যানায়ন বের হয়ে গেলে সেটা কম্পেনসেট করার জন্য একটা মাইনাস প্রবেশ করে। এইটুকুই, জাস্ট বিনিময়, প্লাসের বিনিময়ে প্লাস, মাইনাসের বিনিময়ে মাইনাস, আর কিছুই না। ওকে, তাহলে আসি মতবাদ। এখানে একটা জিনিস মাথায় রাখো, এই দুইটা কখনো একসাথে পরিশোষিত হয় না, অবজেক্টিভ আসতে পারে। আমরা আগেই পড়ে আসছি নিষ্ক্রিয় মানে কি একসাথে হবে না। এবার আসো ডোনার। ওকে, এইটা একটু বুঝার জিনিস। চিন্তা করো, ধরো আমি যদি বলি যে তোমার এটা কোষ, ঠিক আছে? এটা হলো তোমার কোষ। আমি বললাম কোষে কোনো কারণে ক্লোরিনের পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে, বলো তো তখন কিভাবে সাম্যাবস্থায় আসবে? তুমি চোখ বন্ধ করে বলবা ভাই এখানে তাহলে একটা কাজ করব, কি করব? ক্লোরিনকে বাইর করে দিই। ক্লোরিন যদি বের হয়ে যায়, তাহলে অবশ্যই কি আমার সাম্যাবস্থায় চলে আসলো না? স্বাভাবিক। বাট ঝামেলা অন্য জায়গায়। ঝামেলা হইলো কোষে আমরা জানি রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। সো প্রোটিনকে বলা হয় এটা একটা নেগেটিভলি চার্জড। প্রোটিন কেমন চার্জ? ঋণাত্মক চার্জে চার্জিত। ধরো বিরাট একটা প্রোটিন তৈরি হয়েছে, বিরাট একটা কি তৈরি হয়েছে? প্রোটিন, যেটা কিনা কি চার্জ? নেগেটিভ চার্জড। এখন দেখো প্রোটিন তো মেমব্রেন দিয়ে এত সহজে বের হইতে পারবে না, মানে কি এটার সাথে ক্লোরিনের একদম একই তুলনা। ক্লোরিন বেড়ে গেছে, মাইনাস বাড়ছে, তুমি কমাইলা কি দিয়ে? মাইনাস বের করে দিলা, সাম্যাবস্থায় চলে আসলো। বাট যখন প্রোটিন এত বড় হয়েছে, এত বড় প্রোটিন মেমব্রেন থেকে বের করতে আমরা পারি না। তাহলে এই যে ভিতরে মাইনাস বাড়লো, সেটা কম্পেনসেট কিভাবে করব? তখন আমরা একটা উল্টা কাজ করি। বাইরে থেকে, মাটি থেকে কি হয়? পটাশিয়াম প্রবেশ করে, এবং এইটা প্রবেশ করে সুন্দর মতো পটাশিয়াম বা মানে আদার্স কোনো ক্যালসিয়াম এটসেট্রা ক্যাটায়ন প্রবেশ করে, এটাকে সাম্যাবস্থায় নিয়ে আসে। এটাকে আমরা বলি ডোনান সাম্যাবস্থা। দেখো দুইটা,
দেখো এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেছি। দেখো ক্লিয়ার হয়েছে টুক। ওকে নাইস। তাইলে এখানে কি হলো, ক্লোরিন বেড়ে গেলে আমরা ক্লোরিনকে বের করে দিয়ে সুন্দর মতো সাম্যাবস্থায় আসতে পারতাম। বাট যখন কি হয়েছে, একটা বিরাট ঋণাত্মক আয়ন চলে আসতেছে, যে ঋণাত্মক আয়ন বের করা সম্ভব না, তখন আমরা কিভাবে সাম্যাবস্থায় আনবো, বাহির থেকে প্লাস প্রবেশ করার সাম্যাবস্থায় আনবো। ঠিক আছে, ওকে। চলো তাহলে লাস্ট কি ব্যাপক প্রভাব, এটা তো একদম চোখ বন্ধ করা অ্যান্সার। সেটা কি, সেটা হলো যে যখন আমরা কোষে কি প্রস্বেদনের জন্য পানি বের হয়ে যায়, পানি লাগে না কোষে, যখন পানি প্রবেশ করে, যখন কোষে অসমোসিস প্রবেশে পানি প্রবেশ করে, তখন এই পানির সাথে কিছু পরিমাণ আয়ন দ্রবীভূত হয়ে ঢুকে পড়ে, এটাকে আমরা বলি ব্যাপক প্রবাহ। সো ব্যাপকের সাথে ব্যাপনটা গুলায় ফেলো না, তাহলেই হবে। ওকে, আগে যাই। এখন আসি খনিজ লবণ পরিশোধনের প্রভাব, কি কি প্রভাব আছে দেখো। যখন আয়নের ঘনত্ব বেশি হবে, ওই যে দেখো পটাশিয়াম যদি বেশি হয়ে যাইতো, তাহলে অবশ্যই কি তোমার বেশি পটাশিয়াম হইলে কি হবে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে আয়ন চলে যাবে না। তো এটাই বলা হচ্ছে যে আয়নের ঘনত্ব বাড়লে পরিশোষণও বাড়বে। তারপরে দেখো তাপমাত্রা বাড়লে মেটাবলিজম বাড়ে, শ্বসন বাড়তেছে, শক্তি উৎপাদন আদার্স বাড়তেছে, তখন খনিজ লবণ পরিশোষণ বেড়ে যায়। আলো পরোক্ষ প্রভাব করে, কেন পরোক্ষ প্রভাব, আলো হলে কি হবে, স্টোমাটা গুলো খুলে যাবে, তখন প্রস্বেদন হবে। প্রস্বেদন হওয়া মানে কি পানি কমে যাবে, আর পানি বাড়ানোর জন্য পানি শোষণ বাড়বে, তখন ব্যাপক প্রবাহ হবে। তার জন্য এই যে মাত্রই যেটা শিখলাম, ব্যাপক প্রবাহ মানে কি পানি যখন প্রবেশ করে সাথে কিছু পরিমাণ আয়নও প্রবেশ করতে পারে। তারপরে দেখো আছে কি শ্বসনিক বস্তু, এই যে দেখো এই দুইটা একদম ইজি। দেখো আমরা জানি সক্রিয় শ্বসন শক্তি লাগে, শক্তি কোত্থেকে আসে, শ্বসন থেকে। শ্বসন কিভাবে হয়, শ্বসনিক বস্তু মানে ওই যে গ্লুকোজ অথবা আর কি অক্সিজেন। তো যদি তোমার শ্বসনের জন্য যা লাগে, তোমার শ্বসনে যা লাগবে, এগুলো যদি কম থাকে, তুমি কি কোনোভাবে শক্তি পাবা, সম্ভবই না। শক্তি না পেলে কি সক্রিয় শোষণ হবে, অবশ্যই না। আর সক্রিয় শোষণ হবে না মানে কি হচ্ছে, পরিশোষণ কিন্তু কমে যাচ্ছে, মনে থাকবে। তারপরে দেখি আছি আয়নের পরস্পরিক ক্রিয়া, দেখো এইটা একটু, এটা অবজেক্টিভে আসে যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম থাকলে সেখানে পটাশিয়াম আয়নের শোষণ বাধাগ্রস্ত হয়। পটাশিয়াম বাধাগ্রস্ত হয় কখন, যদি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম থাকে। ঠিক আছে, ওকে। ব্যাপক মানে যে এখানে যেখানে পানি অনেক প্রবেশ করে, ধরো কই গেল ছবি কই, ঠিক আছে এইখানে ছবি আঁকি। ধরো এই যে তোমার এটা মূল রোম, ঠিক আছে, এটা হলো মূল রোম সাপোজ, বা খুবই অদ্ভুত মূল রোম হয়েছে। ধরো এই যে এটা মূল রোম, ঠিক আছে। যখন ব্যাপক মানে হলো যে আমরা জানি প্রস্বেদনে পানি কমে যায়, তখন পানি লাগে না, তখন কি হয়, অভিস্রবণ প্রক্রিয়া অনেক পানি প্রবেশ করে। তো যখন এই যে অনেক পানি প্রবেশ করলো, তখন এই পানির সাথে কিছু পরিমাণ আয়ন দ্রবীভূত অবস্থায় চলে আসতে পারে, এটাকে ব্যাপক প্রভাব বলা হয়। ঠিক আছে, ওকে। চলো তাহলে কুইজের অ্যান্সার দিয়ে ফেলো। বলেছে নিচের কোনটি ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমোল, দেখি কার কার মনে আছে, নিচের কোনটি ঘাস উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল, কি হবে, অ্যান্সার দিয়ে ফেলো তো। ঠান্ডা মাথায় অ্যান্সার দিও, ভুল করো না। সবাই অর্ধেক অর্ধেক ভুলে গেছে, ঠিক আছে সমস্যা নাই, যাক আলহামদুলিল্লাহ, অন্তপক্ষে অর্ধেকের বেশি তোমরা পারছো, এটাই সাধুবাদ জানাই। ঠিক আছে, অ্যান্সার কিন্তু সিলিকন, ওই যে ঘাস দন্তস থেকে সিলিকন, ঠিক আছে, ভুল যাতে না হয়। তো চলো দেখি কে কে আছে। আরে মনে আছে, সাবাস। ওকে চলো দেখি তাহলে কে কে আমাদের লিডার বোর্ডে আছে। তোমরা এত দ্রুত অ্যান্সার দিয়েছো, লিডার বোর্ডই হতাশ হয়ে গেছে, এই তো পাইছি। ওকে, বন্যা আছে, প্রত্যাশা আছে, মাফরুহা আছে, আবির আছে, রায়হান আছে, প্রমি, তাইবা, জাওয়াদ, ফেরদৌস, মাহদি। নাইস। দেখি ফার্স্ট রেজিং, এই যে প্রথম তিনজন যারা অ্যান্সার দিয়েছে তিনজনই ভুল দিছে, তাদের জন্য 3 বালতি সমবেদনা। ঠিক আছে, ওকে। দেখো আমরা তাড়াতাড়ি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, আবার ভুল দিও না, লিডার বোর্ডে থাকার জন্য তাড়াতাড়ি ভুল দেওয়ার কিন্তু কোনোভাবেই দরকার নাই। আরে ইরা 5 সেকেন্ডের জন্য ছিল, আহারে। চলো এটা অ্যান্সার দাও দেখি। বলছে মূল দ্বারা কোন খনিজ লবণটি সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, কোন খনিজ লবণটি সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়।
ওকে, সো দেখি তাহলে কারা কারা আছে। লিডার বোর্ড দিয়েন প্লিজ। এই দেখছো, দেখি তুমি যদি লিডার বোর্ডে না থাকো। ওকে, অনেকে একটু ভুল করে ফেলছে, সমস্যা নাই। দেখো, ভুল পরীক্ষার আগে যত ভুল করবা তত শিখতে পারবা, মেইন পরীক্ষার আগে মাথায় রেখো। চলো দেখি লিডার বোর্ডে কে কে আছে। সারা, মুক্তাদির, হাসিবুল, মিম, মাহিম, কবির, ইথেন, ওকে, তামান্না, প্রত্যাশা, আরে প্রত্যাশা আরেকবার চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ, এই তো। এবার শিক্ষা নিয়ে প্রথম তিনজনই ঠিক অ্যান্সার দিয়েছো ফার্স্ট ফিঙ্গারে। যদিও কেন জানি 5 থেকে 10 সবাই ভুল দিছো, তোমরা কি চুক্তি করে ভুল দিছো? ওকে, নাইস। চলো তাহলে দেখি। আপনি অপশন আগে দিচ্ছেন, পরে কোশ্চেন দিচ্ছেন। আরে সরি সরি সরি, কোনো প্যারা নাই, ঠিক আছে। তাহলে পটাশিয়াম আর কি ছিল, নাইট্রেট ছিল, আমাদের মনে আছে। চলো B26, একদম ছোট্ট লেকচার এটা। আমরা আজকে জাস্ট ইনিশিয়াল অংশটা পড়বো, মেকানিজম পরের ক্লাসের জন্য। তাহলে দেখো, প্রথমে প্রসাধন কি, যে চারিতাত্ত্বিক প্রক্রিয়া, এটা একটা চারিতাত্ত্বিক প্রক্রিয়া মানে কি চেঞ্জ, যেখানে বায়বীয় অঙ্গ মানে কি পাতার মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এই বাষ্পাকারের উপরে 3টা করে গোল দাও, ঠিক আছে। যদি এখন দেখি এটা, এবার কে অ্যান্সার দিতে পারে, চ্যাট বক্সে আগুন ধরে দাও। যদি বলা হয় তরল পানি, তরল পানি কোন পদ্ধতিতে বের হয় বলো, তরল পানি কোন পদ্ধতিতে বের হয়? কি হবে? আরে এই তো মাহাদি আনসার দিয়ে ফেলেছে। এই সবাই একটু ভুল দিচ্ছি, প্রক্রিয়ার কথা জিজ্ঞেস করেছি কিন্তু। এই তো এখন আবার সবাই সুন্দর মতো স্প্যাম করে ফেলছো, এত বেশি ঠিক আনসার দিয়েছো, আমি আসলে খুঁজে পাচ্ছি না। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই হবে গাটেশন। এবং তোমরা পাশের অ্যান্সারটাও দিয়ে ফেলেছো। গাটেশন হয় কোনটার মাধ্যমে? এটা হয় পত্র রন্ধ্রের মাধ্যমে, না এটা হয় কি হাইডাথোডের মাধ্যমে, সরি, এটা হয় হাইডাথোড দ্বারা। আর পত্ররন্ধ্রের মাধ্যমে কোনটা হয়? আমাদের প্রস্বেদন হয়। তারপরে দেখো, এটা কি যে কোনো অংশ প্রস্বেদন, এই যে পাতাই হলো প্রধান প্রস্বেদন অঙ্গ, পরীক্ষায় আসে, এটা মাথায় রেখো। কারণ পাতায় স্ট্রোমাটা মেইনলি থাকে, মেইনলি স্ট্রোমাটার জায়গায় হলো পাতা। তাহলে দেখো, এবার আসি প্রতিসন্ধান প্রকার, এটা মাস্ট লাগবে সিকিউ দুইটার জন্যই। দেখো কি কি আছে, পত্র রন্ধ্রীয়, মানে পত্ররন্ধ্র বা স্টোমাটা দিয়ে যেটা হয়। স্টোমাটা দিয়ে কি হচ্ছে খেয়াল করে দেখি। এই যে দেখো, যে এই রন্ধ্র বা ছিদ্র পথে এই যে কই কই থাকে, এইটা আমরা পরীক্ষায় ভুল করি। আসে কি জানো, পরীক্ষায় আসবে যে কোন কোন ভাবে পত্ররন্ধ্রীয় প্রশোধন হয় বা কোন কোন অঙ্গের সাহায্যে। অপশনে ধরো 1-এ থাকে পাতা, 2-এ থাকবে ধরো এই যে ফুলের পাপড়ি, 3-এ থাকবে কচিকাণ্ড, অপশন থাকে 1 ও 2, 2 ও 3, এরকম ভাবে। আমরা মানে ভুলে যাই আর কি এই জিনিসটা, যে এখানে কিন্তু কি ছিল, ফুলের বৃতি ফুলের পাপড়িও ছিল, এটা মাথায় রেখো। তাহলে কি হবে, কচিকাণ্ড, ফুলের বৃতি, ফুলের পাপড়ি, ঠিক আছে। এই লাস্টের দুইটা বেশি কনফিউজ করবে। এটা অ্যাডমিশন এইচএসসি দুইটার জন্য কিন্তু লাগবে। তারপরে দেখো, প্রায় 95 থেকে 98% এখানে সংগঠিত হয়, অবশ্যই অবশ্যই লাগবে অ্যাডমিশন এইচএসসি দুইটার জন্যই। এছাড়া দেখো, পত্ররন্ধ্রীয় ছাড়া আর কি আছে, কিউটিকুলার। কিউটিকুলার মানে কি? কিউটিকল মানে কি, মানে হলো, ওকে, কিউটিকল দিয়ে তোমরা কয়েক জায়গায় কয়েক লাইন শুনেছো। যেমন তুমি কিছু জায়গায় শুনেছো, দেখবা যে উদ্ভিদের পাতার বাইরে যে তেল জাতীয় পদার্থের লেয়ার, এরকম শুনেছো। চ্যাপ্টার 2-তে হাইড্রার কেসে মনে আছে, ঘাস ফড়িং এ বা তোমরা তেলাপোকাতে পড়েছো, বাইরে কি থাকে, কাইটিনময় কিউটিকল থাকে, তাই না? বা পতঙ্গের ক্ষেত্রে বহিকঙ্কালে পড়েছো। মানে অনেক জায়গায় অনেক কথা পড়ছো। একদম সিম্পল ভাষায় কিউটিকল মানে কি, তোমার ত্বক, ত্বকের বাহিরে কি থাকে, ত্বকের বাহিরে একটা রাসায়নিক পদার্থের লেয়ার থাকা মানেই সেটা কিউটিকল। এখন সেটা হইতে পারে তেল তেল জাতীয়, হতে পারে কিউটিন দিয়ে তৈরি, হতে পারে পলিস্যাকারাইড এন্ড আদার্স। বাট মানে কি, এটা একটা আবরণ কই থাকতেছে, এটা ত্বকের বাইরে, ঠিক ত্বকের বাইরে থাকতেছে, তৈরি হইতে পারে বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কিউটিকুলার না বলে এই জন্য ত্বকীয় প্রশোধনও বলতে পারি, একদম ত্বকের সাথে লেগে আছে। তাহলে এই ত্বকীয় বা কিউটিকল প্রশোধনে কি হচ্ছে দেখো তো, এখানে সুন্দর মতো ত্বকের মাধ্যমে পানি বের হচ্ছে। এটার স্পেশাল একটা ফিচার হলো, দেখো, শুষ্কাবস্থায় মানে যখন অনেক ড্রাই কন্ডিশন হয়, ধরো খরা অবস্থা, যেটা বৃষ্টি বাদল হচ্ছে না, এমন অবস্থায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলেও কি হয়, ত্বকই ওটা চলতে থাকে, মাথায় রেখো। তার মানে পত্ররন্ধ্র সবসময় হয় না, কিন্তু ত্বকীয় প্রশোধন কিন্তু এমন কঠিন অবস্থায় হতে পারে। এটার মাধ্যমে 2 থেকে 5% সংগঠিত হয়। তারপরে দেখো কি আছে, লেন্টিকুলার, লেন্টিসেলের মাধ্যমে হয়, 1% মাত্র হয়। চলো দেখি লেন্টিসেল দেখতে কেমন। এই যে ছবিটা খেয়াল করো, যে আমরা জানি তোমরা চ্যাপ্টার 8-এ পড়েছো প্রাইমারি গ্রোথ আর সেকেন্ডারি গ্রোথ, তাই না? একটা কাণ্ড প্রাথমিক বৃদ্ধি যেটা হয়, এটা কি ওর প্রাইমারি গ্রোথ, এটা ওর প্রাইমারি বা প্রাথমিক বৃদ্ধি। এই প্রাথমিক বৃদ্ধি হওয়ার পর কি হবে, ও আবার এই যে স্থায়ী যে স্থায়ী টিস্যু গুলো আছে, সেটা কি হবে, সেকেন্ডারি স্থায়ী ভাজক টিস্যুতে পরিণত হবে। তখন কি হয়, সেকেন্ডারি আরেকটা গ্রোথ হয়। এই যে তখন সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধি হইতে যায়, তখন কি হয়, এই বৃদ্ধির সময়
সুন্দর এখানে ফেটে ফেটে যায়, এখানে ফেটে গেল, ফেটে ফেটে কি হয়, ফেটে ফেটে ছোট ছোট ছিদ্রপথ তৈরি হয়, এই যে এরকম ছোট ছোট ছিদ্রপথ, এদেরকে আমরা বলতেছি কি লেন্টিসেল। এই যে ছবিটা খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে বৃদ্ধি হইতে যে এই যে বাইরের যে আবরণটা ফেটে গেছে, এই যে এখানে বৃদ্ধি হচ্ছে, ফেটে যে যে ছিদ্র হয়েছে এটাই লেন্টিসেল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝতে পারছি তার লেন্টিসেল দিয়ে যেটা হতে পারে এটা কি লেন্টিকুলার প্রশোধন, এর বাইরে নর্মালি এখান থেকে দরকার নাই। আর বললামই তো প্রশোধন প্রধান অঙ্গ কোনটা, পাতা। এখন দেখি প্রশোধন প্রভাবক, এটা একটু ভালো মতো মাথায় রেখো, অবজেক্টিভ আসতে পারে যে প্রখর সূর্যালোকে কি হবে, প্রশোধন ইনক্রিজ করবে। মানে কি সূর্যালোক যদি বেশি হয় তোমার কি হবে, ডিহাইড্রেশন মানে পানি বের হওয়ার হার অবশ্যই বেড়ে যাবে, যেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। অথবা চিন্তা করতে পারো সূর্যালোকে ক্লোরোপ্লাস্ট কি হবে, ওপেন হবে, তখন কি হবে, পানি বের হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে প্রখর সূর্যালোকে প্রশোধন বাড়বে, এক্ষেত্রে একটা ছোট্ট কথা, ব্লু লাইট বা নীল আলো কি করে, পথরন্ধ্র খোলা ত্বরান্বিত করে, এটা অবজেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। একক আলো হিসেবে নীল আলো পথরন্ধ্র খুলতে সাহায্য করে, একক আলো হিসেবে নীল আলো পথরন্ধ্র খুলতে সাহায্য করে, ভুল যাতে না হয়। তারপরে দেখো আর কি আছে, যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ে তাহলে প্রশোধন বাড়ে, স্বাভাবিক পানি বের হয়ে যাবে, ঠিক যেমন মানুষ ঘামে, কাইন্ড অফ এরকম মনে করতে পারো। এই দুইটা মাথায় রাখো। আপেক্ষিক আর্দ্রতা, চলো এটা একটু বোঝার চেষ্টা করি। আপেক্ষিক আর্দ্রতা ব্যাপারটা কি, চলো চিন্তা করি। ধরো একটা রুম, আমি বললাম ভাইয়া এই যে রুমটা দেখতেছি আমরা, এই রুমটার মধ্যে আমি বললাম এই রুমের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, সাপোজ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সাপোজ 100 গ্রাম, বাট আমি এর মধ্যে ধরো জলীয় বাষ্প রেখেছি 80 গ্রাম, তাহলে এটা আপেক্ষিক আর্দ্রতা কত, তোমরা এটা হয়তো বা ফিজিক্স চ্যাপ্টার 10 ফার্স্ট পেপারেও পড়েছো, কত পড়েছো, 80%, তাই না? মানে বুঝাচ্ছে যে সর্বোচ্চ ধারণ ক্ষমতার তুলনায় কতটুকু পরিমাণ পানি আছে তাকে আমরা কি বলতেছি, আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এখন তোমরা ছোট্ট একটা এক্সাম অ্যান্সার দিয়ে ফেলো তো। ধরো এটা একটা গাছ, এটা হলো এ কেস, আরেকটা গাছ আঁকলাম, এটা ধরো বি কেস। এখন দেখো আমি কি করলাম, এখানে ধরো পানি আপেক্ষিক আর্দ্রতা 80%, এখানে আপেক্ষিক আর্দ্রতা 60%। এখন তাহলে অ্যান্সার দাও তো, কোথায় প্রশোধন বেশি হবে, এ না বিতে? কোথায় প্রশোধন বেশি হবে, এতে না বিতে, বলো কোথায় প্রশোধন বেশি হবে? হ্যাঁ এই তারে আগুন এক একজন, হ্যাঁ বিতে, তাই না ভাইয়া? কেন? কারণ এতে পানি যা আছে বিতে তার চেয়ে কম পানি আছে, তাহলে এখানে কি হবে, বেশি পরিমাণ পানি বের হইতে পারবে, এখানে কম পরিমাণ পানি বের হইতে পারবে। এই জন্যই আপেক্ষিক আর্দ্রতা যখন কম, আপেক্ষিক আর্দ্রতা যখন কম পানি তখন বেশি বের হচ্ছে, মানে এই যে এই লাইনটা, এইটা একটু ভালো মতো দাগো, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে আপেক্ষিক আর্দ্রতা কমা মানে প্রশোধনের হার কি হওয়া, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এটা যদি ভুল না হয়। তারপরে দেখো আর কি আছে, বায়ু প্রবাহ। দেখো বায়ু প্রবাহের ক্ষেত্রে ব্যাপারটা কেমন, ধরো এখানেই তোমার জলীয় বাষ্প, ধরো একটা গাছে চিন্তা করো, ধরো এটা একটা গাছ, ঠিক আছে। তো আমি বললাম এই যে গাছের এখানে অনেকগুলো পানির অণু আছে, এখানে অনেকগুলো পানি আছে, পানি 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 অনেকগুলা জলীয় বাষ্প। যদি মানে অনেক দূর থেকে ধরো বায়ু আসলো, বায়ু এসে এইগুলাকে সরায় নিয়ে চলে গেল, যখন এই জলীয় বাষ্প সরায় নিয়ে চলে যাবে তাহলে ওই বাতাসটা এখন কি হয়ে গেল, পানির পরিমাণ কমে গেছে। তাহলে যখন এই যে বাষ্পীয় বাতাস, যেটা ভেজা বাতাস চলে গেল, এখন শুকনা বাতাস এখানে দখল করছে, তখন আবার নতুন করে কি নতুন উদ্যমে প্রশোধন হবে না, কারণ আমার ভেজা বাতাস তো চলেই গেছে, এখন শুকনা বাতাস সুন্দর মতো কি হবে, অনেকগুলা পানি আনতে পারবে। তাহলে কি হচ্ছে, যখন বায়ু প্রবাহ বাড়তেছে তাহলে প্রশোধন কি স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তারপরে দেখো মাটিস্থ পানি বাড়া, একদম সিম্পল কথা, মাটিস্থ পানি যদি বাড়ে অবশ্যই কি প্রশোধন আবার বাড়াই উচিত, কারণ কি পানি বেশি মানে গ্রহণ শোষণ বেশি করবে, অসমোসিস বেশি হবে। এন্ড লাস্টলি দেখো চাপ, এখানে একটা ব্যস্তানুপাতিক, চাপ বাড়লে প্রশোধন কমে, চাপ বাড়লে কি হয়, প্রশোধন কমে। চিন্তা করে অনেকটা এরকম যে চাপ কি করতেছে, বায়ু চাপ আর কি, বায়ু চারদিক থেকে চাপ দিয়ে ধরে রাখতেছে সবাইকে, তাই না, চারদিক থেকে চাপ প্রদান করতেছে। সো এখানে দুইটা কেস, চিন্তা করো তোমরা হয়তো বা 9-10-এ পড়েছো যে পাহাড়ের উপরে কি হয়, ভাত দ্রুত ফোটে না, কারণ কি চাপ কম, তখন গলনাঙ্ক কমে যায়, দ্রুত ফোটে, দ্রুত বাষ্প হয়। ঠিক আছে, উপরে চাপ কম সেজন্য কি হয়, দ্রুত বাষ্প হয়। এখানেও সেম জিনিসটা কাজ করে, কারণ আমরা প্রশোধন পদ্ধতিতে কিভাবে বাতাস বের পানি বের করি, বাষ্পাকারে না। তো যখনই চাপ কমতেছে, চিন্তা করো যে পাহাড়ের উপরে চাপ কমা মানে কি দ্রুত বাষ্প হওয়া, যে ভাত দ্রুত হয় বা পানি দ্রুত ফোটে, তাহলে চাপ বাড়া মানে কি উল্টা হবে না, বাষ্প আস্তে আস্তে হবে, বাষ্প আস্তে আস্তে হওয়া মানে কি প্রশোধন হ্রাস পাবে। ঠিক আছে, ওকে। এবার আসি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ প্রভাব কি কি আছে,
মূল বিট অফ রেশিও। মূল বিট অফ রেশিও মানে কি? মানে যদি মূল অনেক বিস্তৃত হয়, বেশি পরিমাণ পানি নিতে পারবে, পাতা যদি এখানে বিস্তৃত হয় সেক্ষেত্রে চেঞ্জ হবে, অথবা পাতার গঠন অবশ্যই পার্থক্য হবে, পাতার আয়তন ও সংখ্যা স্বাভাবিক, পাতা যদি বড় বড় পাতা হয় প্রশোধন বেশি হবে, 10টার জায়গায় 20টা পাতা হলে কি হবে? প্রশোধন বেশি হবে। মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ মানে পত্ররন্ধ্রের পাশে যেই টিস্যুগুলো আছে, পত্ররন্ধ্রের পাশের টিস্যুতে যদি পানি বাড়ে স্বাভাবিকভাবে কি হবে? প্রশোধনও বেশি হবে। এন্ড লাস্টলি দেখো জীবনী শক্তি। অবশ্যই যদি ইয়াং একটা গাছ হয়, ইয়াং গাছ হলে কি হবে? ওর অনেক বেশি অ্যাক্টিভিটিস হয়, মেটাবলিজম বেশি, বিপাক বেশি, পানির পরিমাণ কি হবে? বেশি পরিমাণ প্রক্রিয়াটা চলবে। তারপরে দেখো আর কি, পত্ররন্ধ্র যদি বেশি হয় স্বাভাবিক প্রশোধনও বাড়বে। এগুলো কিন্তু একদম সিম্পল জিনিস, তোমাদের এখান থেকে ঝামেলা করতে পারি দুইজন, চাপ আর আপেক্ষিক আর্দ্রতা, বাকিগুলো একদম ইজি। ওকে, সো আমরা কি ক্লিয়ার তাহলে এই পর্যন্ত? মনে থাকবে? এখন একটা ছোট্ট কথা, প্রশোধনকে একটা কথা বলা হয়, কি বলা হয়? প্রশোধনকে মনে আছে কি বলা হয়? ক্ষতি মনে আছে? প্রয়োজনীয় ক্ষতি। কেন বলা হচ্ছে? যখন এটা ক্ষতে আসে, এটা সাধারণত ক্ষতে আসলে সুন্দর করে অ্যান্সার দিবা। প্রয়োজনীয় কেন বলা হয়, ক্ষতি কেন বলা হয়? প্রয়োজনীয় কেন? প্রশোধন যদি না হইতো আলটিমেটলি আমাদের কি ওভার হাইড্রেশন হয়ে যেত, পানি বেশি হয়ে যাইতো, গাছ নেতিয়ে পড়তে পারতো। আর যদি পানি মানে প্রশোধন বেশি হয় তখন কি পানির অভাবে চলে যাবে, তখন প্রসেস গুলা চলবে না, শারীরতাত্ত্বিক কাজ চলবে না, নেসেসারি ইভেল যেটা। কে বলেছে এটা? এটা মাথায় রেখো, বিজ্ঞানী কার্টিস বলেছে। ঠিক আছে, বিজ্ঞানী কার্টিস বলেছে। ফাইন। তাহলে এই হলো তোমাদের সাথে আজকে আসলে অনেক আলোচনা। কই ছিল? আরে কি সুন্দর সুন্দর গাছ হয়েছে। কুইজটি অ্যান্সার দিয়ে ফেলো তো। অত্যাধিক শুষ্কাবস্থায় কোন প্রশোধন চলতে পারে? অত্যাধিক শুষ্কাবস্থায় কোন প্রশোধন চলতে পারে? হোপফুলি আমরা পারবো, দেখি। আলোর বেগে অ্যান্সার দিয়ে ফেলো, তড়িৎ বেগে আমরা ক্লাস শেষ করব। বেশি পানি বেড়ে গেলে কাজ মারা হ্যাঁ হ্যাঁ, বেশি পানি বেড়ে গেলে তখন ওভারলোড হয়ে যাবে না পানির, তখন তো কাজ করতে পারবে না, আসলে কোনো প্রস্তুতি ঠিক মতো হবে না। ওকে, এত প্রশ্ন করলে পানি হয়ে যাবা? দেখো, এই এইচএসসি লাইফে কি করতে হবে? নিজের উপর কনফিডেন্স রাখবা সব সময়। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। কনফিডেন্স না রাখলে এত পড়ার দিয়ে মনে হবে যে আরে আর ভালো লাগতেছে না, এরকম যাতে না হয়। বেশি পানি দিলে প্রশোধন বেশি হবে না? না, একটা তো লেভেল আছে। তুমি ধর একটা ফুলের টবে যদি তুমি দিনে 5 বেলা করে পানি দাও, কি আর বেঁচে থাকবে? ব্যাপারটা অনেকটা এরকম, যে সবকিছুতে একটা লেভেল আছে, তাই না? প্রশোধনে যতটুকু বাষ্প করতে পারবে আর যতটুকু পানি দিয়েছো, দুইটার মধ্যে মিলতে হবে তো। ওকে, সো চলো তাহলে আমাদের মোটামুটি হয়ে গেলে আনসার কি? ইয়াপ, অ্যান্সার হলো ত্বকীয় প্রশ্ন। তোমরা বেশিরভাগই ঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো। ওকে, সো দেখতে দেখতে আসলে আমাদের ক্লাস মোটামুটি শেষ। আজকে দেখছো অনেক ছোট ক্লাস হয়েছে না? আসলে অনেক ছোট ক্লাস। 5 মিনিট আগে শেষ হয়েছে ক্লাস। সরি, 5 মিনিট না, 35 মিনিট, মাই মিস্টেক, 2.5 ঘন্টা ক্লাস। ওকে, মিম, পৃথু, নাফিস, সাজিম, ইতি, সারা, আব্দুল্লাহ, সাব্বির, সুজতি, আহ সিপ্রাত, শাহরিয়ার। ওকে, নাইস। এই এখানে এরকম হইলো কেন? প্রথম 10 জনের 2 জন মাত্র ঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, আর একটু ভালো মতো ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাহলেই পারবা। ঠিক আছে, ওকে। সো দেখতে দেখতে আসলে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। সো এই যে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যেতে পারো, অ্যাড হয়ে সবার ভাইয়ের সাথে সাথে আপুদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা। এন্ড দেখতে দেখতে আসলেও শেষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আবার কোন একদিন ঘুরতে ফিরতে চলে আসবো। ঠিক আছে, কথা হলো যে পড়াটা ভালো মতো কইরো, আর কিন্তু বেশি দিন টাইম নাই। যত ফাঁকিবাজি করছো এক জীবনে, ফাঁকিবাজি গুলো এবার একটু কমায় ফেলো। জীবনে বহুত সময় পাবো ফাঁকিবাজি করার, এবং ভবিষ্যতে দেখবে আরো ফাঁকিবাজি করতেছো, কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত সামনে এইচএসসি, এখন একটু ফাঁকিবাজি কমানোর চেষ্টা করি, পড়াশোনা একটু গতি বাড়াতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাইরা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমরা হচ্ছে ক্লাসের পরে তোমাদেরকে আজকের ক্লাসের পিডিএফ এবং রেকর্ডিং দিয়ে দিব। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দিব। রাখলেন ঠিক ভালো। আছে, পিডিএফটা হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিব সামনে, সমস্যা নাই।
আচ্ছা, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমরা হচ্ছে একটু কষ্ট করে ব্রাঞ্চে কন্টাক্ট রাখো, অথবা কন্টাক্ট করে জেনে নাও যে আসছে কিনা, অথবা জেনে নিতে পারো কবে নাগাদ আসবে, তখন হচ্ছে বইগুলো কালেক্ট করে নিও, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন ক্লাস করবে, তোমরা যদি হচ্ছে তোমাদের উপরে একটা লাইভ অপশন দেখতে পাচ্ছ, যারা মোবাইলে আছো অথবা নিচের দিকে আছে একটা লাইভ লেখা আছে না? তোমরা কি এটা দেখতে পাচ্ছ? মানে লাইভ একটা মানে একটা লেখা আছে, ওই লেখার পাশে দেখবে একটা ছোট করে একটা বিন্দুর মতো আছে। তো ওইটা যদি লাল কালারই থাকে, তখন হচ্ছে তুমি বুঝতে পারো তুমি একদম লাইভ ক্লাসে আছো। যদি কোনো কারণে লাইভের সাথে যে ইয়েটা আছে, যে একটা চিহ্ন আছে বৃত্ত, সেটা যদি অ্যাশ কালার হয়ে যায়, তখন তোমাকে বুঝতে হবে তুমি হচ্ছে ক্লাস থেকে হচ্ছে আহ মানে দূরে আছো, মানে লাইভ ক্লাস থেকে দূরে আছো কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট। তো তুমি সাথে সাথে লাইভ যে অপশনটা আছে ওটাতে ক্লিক করলেই তুমি হচ্ছে লাইভে চলে আসবা। তোমরা হচ্ছে অনেকেই ক্লাসে একবার করে মানে বলছিলা পুলের সময় যে তুমি হচ্ছে পুল পেয়ে গেছো কিন্তু অপশন পাইছো পরে। তো তার মানে হচ্ছে তুমি ইয়েতে পিছাই ছিলা, পুল তো পুলের গতিতে চলে গেছে, কিন্তু তুমি হচ্ছে স্লাইডের দিক থেকে পিছাই ছিলা, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি পরে হচ্ছে অপশন দেখতে পাইছো। মানে যে পোলের যে স্লাইডটা আছে এটা পরে দেখতে পাইছো, তুমি পিছাই ছিলা, ঠিক আছে? তো ক্লাস করার সময় বারবার ওটার দিকে তাকাবা যে তুমি কোনো কারণে হচ্ছে পিছাই গেছো কিনা। এটা হয় সাধারণত নেট যদি অনেক সময় দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে এমনটা হয়। আগে যেমন হচ্ছে নেট খারাপ হলে বাফার করতো শুধু বারবার, এখন হচ্ছে বাফার হবে না, বাট তুমি আস্তে আস্তে পিছাতে থাকবা। নেট যত দুর্বল হবে তুমি হচ্ছে পিছাতে থাকবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাসের মাঝখানে একটু খেয়াল করবা যে তুমি লাইভে আছো কিনা, তো নাকি পিছিয়ে আছো, ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ গুলা ক্লাসের পরে দিয়ে দিব, যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে ক্লাসের পরে দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের আর তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।